হচ্ছে আপনার আজকের এই সেমিনার, যেখানে আপনাদেরকে একটা সম্যক ধারণা দিতে পারি। তো প্রথমেই হচ্ছে যে চেঞ্জিং ল্যান্ডস্কেপ অফ রিসার্চ। এখানে যেমন গ্লোবালাইজেশন অফ হায়ার এডুকেশন, আমরা যেহেতু বাংলাদেশের, আমাদের কিছু হায়ার এডুকেশনের কিছু সুবিধা অসুবিধা দুটোই আছে। সুবিধা হচ্ছে যে পাবলিকেশনের ক্ষেত্রে এখনো অনেক জার্নাল আমরা এপিসি ওয়েবার পাই, প্লিজ ডেভেলপ কান্ট্রিজ হিসেবে। অসুবিধা হচ্ছে যে আমরা আমাদের যে বাংলাদেশের, উইথ ডিউ রেসপেক্ট, অ্যাজ আমি যেহেতু more than 22 years আমি কর্পোরেট একাডেমিক্স এক্সপিরিয়েন্সের মধ্যে মুসলিম একাডেমিক্সেই, আমরা যে বাংলাদেশে সেটা প্রাইভেট ইউনিভার্সিটি অথবা পাবলিক ইউনিভার্সিটি যেটাই বলি না কেন, আমাদের রিসার্চের ফোকাসটা আমরা একটু কমই দিয়ে থাকি। সেটা আমাদের আহ বলতে পারেন যে আমাদের শিক্ষা কারিকুলামে সেই বিষয়টা খুব বেশি হাইলাইট হয় না। তো এই জায়গায় আমাদের দেশে এটা আমাদের জন্য চ্যালেঞ্জ, বাট আমাদের ছেলেমেয়েরা খুবই মেরিটোরিয়াস, কারণ আমরা নিজেরাই কিন্তু বাইরের দেশে গিয়ে রিসার্চে খুব ভালো করি। আপনারাও করবেন সেটা বিশ্বাস করি, কিন্তু সেটার জন্য যদি একটা প্রস্তুতি নিয়ে যাওয়া যায় তাহলে ভালো। যেমন আপনারা যে সুযোগটা পাচ্ছেন রাইটিং এক্সপার্ট কনসালটেন্সি ফার্মের মাধ্যমে, আজ থেকে 6 বছর আগে যখন 2019-এ আমি পিএইচডি করতে যাই, তখন এরকম কোনো প্ল্যাটফর্ম ছিল বলে আমার জানা নাই। থাকলে হয়তো বা আমি এখান থেকে কিছু সাপোর্ট নিয়ে যেতে পারতাম। তা এখন আমাদের দেশে হয়তো বা পিএইচডি ফান্ডিং অপরচুনিটি কম, কিন্তু গ্লোবালি কিন্তু অনেক ফান্ড আছে, সে জায়গায় আমরা এটা নিতে পারি। আপনি এই মুহূর্তে রিসার্চে ইন্টারডিসিপ্লিনারি কোলাবোরেশন এটাকে হাইলাইট করা হয়, যদি মানে হচ্ছে যে আপনি মার্কেটিং এ আছেন, মার্কেটিং এর সাথে যদি আপনি ম্যানেজমেন্ট টপিককে কোলাবোরেট করে কাজ করতে পারেন, অথবা যদি আপনি ফাইন্যান্সের পিওর একটা ফাইন্যান্সিয়াল মডেলের সাথে যদি আপনি মডারেটর মিডিয়েটর সেট করে কাজ করতে পারেন, অর্থাৎ মিক্সড কনসেপচুয়ালাইজেশন। আপনি কমিউনিকেশন বা জার্নালিজমে কাজ করছেন, সেখানেও যদি আপনি ব্র্যান্ডিং কে নিয়ে আসতে পারেন, ব্র্যান্ডিং কিন্তু মার্কেটিং এর ইন্টার ডিসিপ্লিনারি কোলাবোরেশন, এইটা এই মুহূর্তে যদি বলেন রিসার্চের একটা ট্রেন্ড, যেটা ইউ ক্যান চুজ অন দ্যাট। And of course, the digital transformation and artificial intelligence in research, এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। কিন্তু অ্যাগেন কথা হচ্ছে যে আহ, আমার মতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কখনো আপনার বিকল্প হতে পারে না। মানে আমি যেটা বলার চেষ্টা করতেছি সেটা যে রিসার্চের কখনো বিকল্প হতে পারে না। তো এই ক্ষেত্রে আমি সফটওয়্যারের ডিসকারেজ করছি না, অনেক ক্ষেত্রেই সফটওয়্যার আপনাকে কাজটা সহজ করবে। বাট এট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় যে রিসার্চে যদি আপনি বেসিক না শিখে শুরুতেই যদি সফটওয়্যার ইউজ শুরু করেন, তাহলে একেবারে সিম্পল একটা ওয়ার্ড আমার কাছে আছে, আপনার ছেলে মেয়েকে যখন আপনি চিন্তা করে দেখেন যে আমরা যখন ম্যাথমেটিক্স শিখছি, তখন কিন্তু আমরা, আমাদের সময় ক্যালকুলেটর ছিল না, আপনাদের সময় হয়তো বা ছিল। তখন এই যোগ বিয়োগ পূরণ ভাগ, হ্যাঁ, এগুলো কিন্তু আমরা নিজেরা নিজেরা মানে গুনে গুনে প্র্যাকটিস করতাম। এখন যদি একটা মানে ক্লাস 1 বা 2 3-র একটা ছেলে মেয়েকে আপনি ক্যালকুলেটর ধরায় দেন, ইউ থিঙ্ক অ্যাবাউট দ্যাট, তাহলে কি ওর আর ক্যালকুলেটিং ব্রেন বা অ্যানালিটিক্যাল ব্রেন কতটুকু ডেভেলপ হবে? আমি সফটওয়্যারের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটার অ্যাগেনস্টে না। তা আমার মতে বেসিকটা শিখে যদি আপনি প্রযুক্তি ব্যবহার করেন, তাহলে ইউল বি পারফেক্ট। এই বাট অ্যাগেন, এই মুহূর্তে যেহেতু এই সফটওয়্যারের ব্যবহার আছে, এটা যদি আপনি না শিখেন তাহলে আবার পিছিয়ে যাবেন। এই খুব বেশি স্লাইড নাই, আমরা মূলত আপনাদের প্রশ্নের উত্তরই দিব। হোয়াট কাউন্টস এ গ্লোবাল অপরচুনিটি? গ্লোবাল অপরচুনিটি বলতে আমরা সুযোগ হচ্ছে যে ফেলোশিপ দ্যাট হোস্ট ইউ অ্যাব্রোড অর উইথ মাল্টি ন্যাশনাল সুপারভিশন। মানে যেটা আমি শুরুতেই বললাম যে আমার জানা মতে বাংলাদেশে খুব বেশি রিসার্চের অপরচুনিটি নাই। প্রায় অলমোস্ট পাবলিক বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রামের সুযোগ থাকলেও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কিন্তু এখন পর্যন্ত প্রাইভেট সরি পিএইচডি প্রোগ্রামের অনুমোদন হয় নাই। ব্রাক ইউনিভার্সিটি সম্প্রতি যেটা করেছে সেটা কিন্তু একটা মানে জয়েন্ট ডিগ্রি, ডিপেন্ডেন্ট ডিগ্রি না, তারপরেও শুধু ওটা ডেভেলপমেন্ট স্টাডিজ ডিপার্টমেন্টের অধীনে। তো সেই হিসাবে ধরেন আমাদের সুযোগ কম, কিন্তু গ্লোবালি কিন্তু প্রচুর সুযোগ আছে। সো আপনারা চাইলেই, ইফ ইউ ওয়ান্ট টু লিড এ বেটার লাইফ, সেক্ষেত্রে অন্যান্য যে কোনো পড়াশোনার চেয়ে যদি পিএইচডি প্রোগ্রামে এনরোল করতে পারেন, তাহলে যেমন ফান্ডিং অপরচুনিটি থাকবে, প্লাস আপনার পিএইচডি বা আপনার পড়াশোনার শেষে কিন্তু আপনার জব অপরচুনিটি সবকিছু ভালো থাকবে। আপনি মাস্টার্স বা রিসার্চ প্রোগ্রাম করবেন, সেখানে কিন্তু আপনি ফান্ড না পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। আর মাস্টার্স বাই রিসার্চ করেন, কোর্স ওয়ার্কের চেয়ে যখন রিসার্চ করবেন তখন আপনি ফান্ডিং পাবেন। পিএইচডি প্রোগ্রাম করবেন, অফকোর্স এটা হচ্ছে আপনার যেহেতু কোর্স রিসার্চ বেস, এখানেও আপনার ফান্ডিং অপরচুনিটিটা বেশি থাকবে। আপনি পিএইচডি গ্লোবাল অপরচুনিটি মানে যখনই আপনি বাইরের দেশে পিএইচডি করতে যাবেন, তখন ইউ আর গেটিং দ্য কোলাবোরেটিভ নেটওয়ার্কস কানেক্টিং স্কলার্স ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ, training seminars, workshops with international participation, publishing and representing in international forums.
আপনি দেশে পিএইচডি করলে যেটা হবে যে আপনি কথার কথা, আমি বলছি না যে সবাই বিদেশ যাবে, তাহলে কিন্তু আপনি এই যে এখন যে সুযোগগুলো পাচ্ছেন যে রিসার্চের কোলাবোরেশন করা, পাবলিকেশনের কোলাবোরেশন করা, বা এই যে ইন্টারন্যাশনাল ট্রেনিং সেমিনার ওয়ার্কশপের যে সুযোগগুলো পাবেন, এইগুলো তো আপনি দেশে পিএইচডি করলে সম্ভব না। তো এই গ্লোবাল অপরচুনিটি গুলো পাবে, যেগুলো আপনার ভবিষ্যৎ একাডেমিক ক্যারিয়ার, ভবিষ্যৎ রিসার্চ ক্যারিয়ারে আপনাকে অনেক দূর নিয়ে যাবে। টাইপস অফ অপরচুনিটিস অলরেডি বলা হয়েছে, তারপরেও যদি এখানে আপনারা চাইলে আপনাদের এই স্লাইড আমরা দিয়ে দিব, কোনো অসুবিধা নেই। আহ, এখানে যেমন আপনার ফেলোশিপের কিছু ওয়েবসাইট কানেকশন দেওয়া আছে যে কি ধরনের ফেলোশিপ আপনি পেতে পারেন। এক্সাম্পল হিসেবে দেওয়া আছে কলম্বিয়া গ্লোবাল ইমার্জিং স্কলার্স ফেলোশিপ প্রোগ্রাম ফর ডিসপ্লেসড আর্লি ক্যারিয়ার স্কলার্স। এরকম অনেক ধরনের ফেলোশিপ আছে, জাস্ট ইউ হ্যাভ টু সার্চ ফ্রম টুডে। রিসার্চ গ্র্যান্টস, অনেক ধরনের রিসার্চ গ্র্যান্টস আছে এই মুহূর্তে, যেমন আপনার এরাসমাস মানে জার্মানির যে স্কলারশিপটা আছে, এরাসমাস স্কলারশিপ বলি, সেটার মধ্যে এখন অ্যাপ্লিকেশন চলতেছে। এরকম আপনি অনেক অপরচুনিটি আছে, ট্রেনিং এন্ড মেন্টরশিপ নেটওয়ার্কস, কনফারেন্স, ওয়ার্কশপ, সিম্পোজিয়াম। আপনি যদি এখন থেকে আপনি আর্টিকেল রেডি করে বিভিন্ন ইন্টারন্যাশনাল রিসার্চ সেমিনার ওয়ার্কশপে অ্যাটেন্ড করেন, তাহলে যে অপরচুনিটিটা হবে, ওইখানে আপনি কি পাবেন? গ্লোবাল এক্সপার্টদের সাথে, গ্লোবাল রিসার্চার বা গ্লোবাল এক্সপার্টদের সাথে আপনি মিট করার সুযোগ পাবেন, যার মাধ্যমে আপনি আপনার ইন্টারেস্টটা যদি ওই সুপারভাইজার বা প্রফেসরের সাথে মিলে যায়, এগেন দেয়ার ইজ এ চান্স টু গেট এ স্কলারশিপ। যেমন আগামী মাসে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির হোটেল ওয়েস্ট এন্ডে 2 দিন একটা কনফারেন্স আছে, নভেম্বরের 14-15, যেখানে আবার একটা পেপার অ্যাকসেপ্ট হয়েছে। তো এরকম দেশেও কিন্তু এখন বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি বা পাবলিক ইউনিভার্সিটিরও অংশগ্রহণ করে। এখানে যদি আপনারা পেপার রেডি করে যান, এখানেও গ্লোবাল স্পিকার থাকে, গ্লোবাল প্রেজেন্টারও থাকে। দেশের বাইরে হলে তো আরো ভালো। তো এই ধরনের অপরচুনিটি গুলো আপনি পিএইচডির সময় আরো বেশি পাওয়া যায়, কারণ আপনি বাইরের দেশে পিএইচডি তে দেখা যায় যে আপনার স্কলার সেমিনারের জন্য, কনফারেন্সের জন্য ফান্ড থাকে, তখন আপনি বিভিন্ন দেশও কিন্তু ভিজিট করতে পারবেন। হাউ টু ফাইন্ড দ্য অপরচুনিটিস? ইউজ, আপনি অফকোর্স যে সার্চ ইঞ্জিন মানে গুগলেই তো আর সবকিছু পাওয়া যায়। তো গুগলে আপনি যেই ধরনের স্কলারশিপ চান, জাস্ট টাইপ করার সাথে চ্যাট জিপিটি আরো যোগ হয়েছে, সেখানে পাবেন। চেক ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি গ্লোবাল সেন্টার্স এন্ড রিসার্চ অফিস, আপনি যেই ইউনিভার্সিটি টার্গেট করেন, ইউনিভার্সিটিতে টার্গেট করলে যেটা হবে যে ইউনিভার্সিটির নিজস্ব সেন্টার থেকে তারা তাদের যে স্কলারশিপ গুলো দেয়, যে আমি এই ইউনিভার্সিটিতে যাব, তাহলে ইউনিভার্সিটির নিয়মিত ওয়েবসাইট চেক করেন, তাদের যে জিআরএফ গ্রাজুয়েট রিসার্চ ফান্ড বা আইজিআরএফ ইন্টারন্যাশনাল গ্রাজুয়েট রিসার্চ ফান্ড যে সেকশনটা থাকে, সেখানে দেখেন তাদের কি ধরনের, কখন কোন ধরনের স্কলারশিপের অপরচুনিটি থাকে। রেজিস্টার ফর মেইলিং লিস্ট অফ রিসার্চ নেটওয়ার্কস, অনেক ধরনের আপনার ফেসবুক প্ল্যাটফর্ম আছে, এগুলোতেও যদি আপনি অ্যাড হন, তাহলে দেখা যাবে যে আপনি এই পাবেন। Attend seminar workshop aimed at early career scholars, ask your institutions or research office or international relation office for alerts। আচ্ছা, এই ক্ষেত্রে কিছু প্রাইভেট ইউনিভার্সিটিতে যারা আছেন, তাদের জন্য হচ্ছে যে প্রায় আমাদের কিন্তু বাংলাদেশের অলরেডি বেশ কিছু প্রাইভেট ইউনিভার্সিটি, বিভিন্ন ইউনিভার্সিটির সাথে এক্সচেঞ্জ প্রোগ্রাম আছে। সেখানে যদি ইন্টারন্যাশনাল অফিসের সাথে আপনি কানেকশন থাকে, তাহলে কিন্তু সেই ইনফরমেশন গুলো আপনি জানতে পারবেন। অফকোর্স পাবলিক ইউনিভার্সিটির ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, এটা যেহেতু আমাদের দেশের পার্সপেক্টিভ। এবার হচ্ছে যে এতগুলা সুযোগ আমরা পেতে চাই, তো পাওয়ার জন্য তো নিশ্চয়ই আমাদের কিছু স্কিল বা কম্পিটেন্সি দরকার। অ্যাজ আই সেড, যে কোভিড-19 আমরা এক ধরনের স্কিল কম্পিটেন্সির কথা চিন্তা করতাম, কোভিড এর আগে আমরা রিসার্চ টপিক এক ধরনের চিন্তা করতাম, কিন্তু এখন কিন্তু আর সেটা নাই। তো অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, তো সেই জন্য এই মুহূর্তে যদি বলি যে কি কম্পিটেন্সিস ফর ফিউচার স্কলার্স, আহ যদিও কিছুটা কমন মনে হবে, বাট স্টিল এখানে এই শর্ট নেমের মধ্যে ভিন্নতা থাকবে। রিসার্চ ডিজাইন এন্ড ম্যাথোডোলজি, একাডেমিক রাইটিং এন্ড পাবলিকেশন, ডেটা অ্যানালাইসিস এন্ড ইন্টারপ্রিটেশন, ক্রিটিক্যাল থিঙ্কিং এন্ড ইনোভেশন এন্ড কোলাবোরেশন এন্ড নেটওয়ার্কিং স্কিলস। যদিও 6টা 5টা স্কিলই কমন, কিন্তু এই স্কিল গুলাকে এখন ইন ডেপথ বা সময় উপযোগী ভাবে আপনাকে ডেভেলপ করতে হবে। এখন আমি জানি যে, যেহেতু আমি দীর্ঘ 22 বছর ধরে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করি এবং অনেক বিশ্ববিদ্যালয়ের সাথে যেহেতু আমার নেটওয়ার্ক আছে, সুতরাং এটা দায়িত্ব নিয়ে বলতে পারি যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আমরা রিসার্চটা অনেকটাই অবহেলিত, এক কথায়। কারণ এটার জন্য বিশ্ববিদ্যালয় লেভেলে খুব বেশি ফান্ড বরাদ্দ থাকে না, যার কারণে শিক্ষকরাও খুব বেশি এনকারেজ হয় না, আর ছাত্রদের জন্য তো সেটা আরো বেশি। শিক্ষক না করলে ছাত্র কোথা থেকে করবে? তো এখন আপনারা যারা ভবিষ্যতে রিসার্চার হতে চান, একাডেমিশিয়ান হতে চান, বিদেশে গিয়ে সেটেল হতে চান, বিদেশে পিএইচডি প্রোগ্রাম করতে চান, বা বিদেশে পিএইচডি করে আবার দেশে ব্যাক করতে চান, তাহলে তাদের জন্য আজকে এটাই হচ্ছে একটা শর্ট টিপস। মানে আমাকে
রিসার্চে, তার মানে আমরা জানি যে তাহলে এক কথা হচ্ছে অ্যাডভান্স রিসার্চ মেথোডোলজি, এইটাতে আপনাকে এক্সপার্ট হতে হবে। যে জায়গায় আমাদের রাইটিং এক্সপার্ট কনসালটেন্সি আমরা সাপোর্ট দিয়ে থাকি বিভিন্ন লেভেলে। একাডেমিক রাইটিং পাবলিকেশন, এখানেও আমরা দুই লেভেলে সাপোর্ট দিচ্ছি। যেমন একটা হচ্ছে আমাদের বেসিক লেভেলের রিসার্চ, যেটাকে না আপনি ইন্ডেক্স জার্নালে পাবলিকেশনের জন্য আমাদের একটা স্পেশাল সার্ভিস আছে। এন্ড অলরেডি আমাদের সিইও বলছেন যে অ্যাডভান্স লেভেলের যে রিসার্চটা সেটা আমি নিজেই স্কোপাস Q1 লেভেলের প্রজেক্টের জন্য আমরা প্রজেক্ট লিড দিচ্ছি। অলরেডি আমাদের গত মাসে একটা প্রজেক্ট 6 সদস্যের একটা গ্রুপ অলরেডি রান হচ্ছে, এবং আগামী মাসের ফার্স্ট উইকে আমাদের আরো একাধিক প্রজেক্ট শুরু হবে। এখানে আমরা হাতে কলমে আপনাদেরকে শিখাবো যে কিভাবে Q1 আর্টিকেল লিখতে হয়, একই সাথে পাবলিকেশন প্লাস হচ্ছে লিখতে হয়। যেই সুযোগটা আমি কিন্তু বললাম যে আমি 15 বছর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করেও পিএইচডিতে যাওয়ার আগে এই সুযোগগুলো দেশে তখন পাই নাই, যেটা এখন আপনারা পাচ্ছেন। ডেটা অ্যানালাইসিস এন্ড ইন্টারপ্রিটেশন, ডেটা অ্যানালাইসিস হচ্ছে আপনার পিএইচডি প্রোগ্রামের জন্য বা রিসার্চের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কি পয়েন্ট বা কি স্কিল। আমি বলবো যে অ্যাটলিস্ট একটা অ্যাডভান্স লেভেলের সফটওয়্যার সম্পর্কে আপনার দক্ষতা থাকতে হবে। 10টা সফটওয়্যার লাগবে না, আপনি যেই ফিল্ডে কাজ করবেন। যেমন আমি যেহেতু প্রাইমারি রিসার্চ করেছি বিজনেসের ফিল্ডে প্রাইমারি ডেটা নিয়ে, সো আমার টার্গেট ছিল যে আমি স্মার্ট PLS4 এর এক্সপার্ট হবো, আলহামদুলিল্লাহ। তো এরকম আপনি যে কোনো একটা সফটওয়্যার শেখেন, সেটাও আমরা আমাদের এখানে আমাদের এই রাইটিং এক্সপার্ট কনসালটেন্সি কিন্তু আমরা যে কোনো ধরনের সফটওয়্যারের স্মার্ট PLS4, তো আমাদের নেক্সট মান্থের ফার্স্ট উইকে আমাদের স্মার্ট PLS4 এর ডে লং বা 2 দিন ব্যাপী একটা ওয়ার্কশপ আমরা অ্যারেঞ্জ করতে যাচ্ছি। তো এইটা হচ্ছে আপনি যদি পিএইচডি প্রোগ্রামে যাওয়ার আগেই যদি একটা সফটওয়্যার এক্সপার্ট হয়ে যেতে পারেন, আর আপনি যদি সিভিতে লিখতে পারেন, তাহলে সুপারভাইজার আপনাকে আপনাকে মানে স্বাচ্ছন্দ্যে নিবে, ফান্ড পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। বাট আনফরচুনেটলি আমি পিএইচডি তে যাওয়ার আগে আপনাদের মতো এরকম, হ্যাঁ, একবার একটা ওয়ার্কশপ করেছিলাম, এক্সপার্ট হতে পারিনি। আপনি যদি এখন এই স্মার্ট PLS4 এর কথাই যদি বলি, এটা যারা প্রাইমারি রিসার্চ করবেন তারা এক্সপার্ট হয়ে যেতে পারেন আপনার পিএইচডি তে। 6 মাস সময় আপনার বেঁচে গেল, পিএইচডি প্রোগ্রামে আপনার 6 মাস সময় বেঁচে গেল। কারণ হচ্ছে যে এটা শিখতে আপনার দেখা যায় যে অলমোস্ট 1 সেমিস্টার লেগে যায়। ক্রিটিক্যাল থিঙ্কিং, ইনোভেশন, কোলাবোরেশন, নেটওয়ার্কিং স্কিল, দিজ আর কমন। এবার রিসার্চে যে অলরেডি আমি বলছিলাম যে অনেক ধরনের এআই টুলস চলে আসছে, সেগুলো আপনিও ব্যবহার করতে পারেন, কিন্তু এই ক্ষেত্রে আমি যদি এগুলা রিড আউট নাও করি কোনো সমস্যা নাই। যেহেতু আমি বলছি স্লাইড যারা অ্যাটেন্ড করছেন তাদেরকে আমরা দিয়ে দিব। এই ক্ষেত্রে শুধু আমি একটা কথাই বলবো যে আগে বেসিকটা শিখেন। আপনি যদি শুরুতেই ক্যালকুলেটরতে অঙ্ক করা শুরু করেন, তাহলে কিন্তু আর আপনার আর গাণিতিক নলেজ কিন্তু, ক্রিটিক্যাল বা অ্যানালাইটিং নলেজ কিন্তু খুব বেশি মজবুত বা স্ট্রং হবে না। তো সেই জন্য, বাট এগেইন, যেহেতু যেই কাজটা সহজে করা যায় উইথ সফটওয়্যার, সেটা কেন আপনি এত কষ্ট করে ম্যানুয়ালি করবেন? এই ক্ষেত্রে প্লাস মাইনাস দুটোই আছে, বাট আরেকটু নেগেটিভ বলে রাখি। আপনারা যারা যেমন সবাই তো নিজের মানে নিজের দিকে সাপোর্ট দেবে, বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউট যারা আছে বা এরকম কনসালটেন্সি ফার্ম আছে, তারা কিন্তু আপনাকে সফটওয়্যারের দিকে ধাবিত করবে। বাট উইথ ডিউ রেসপেক্ট, আমি যেহেতু নিজে প্র্যাকটিশনার, নিজের শিক্ষক, নিজের রিসার্চার, দুঃখের সংবাদ হচ্ছে যে এখন কিন্তু টার্নিটিনের এআই ভার্সন মানে এআই ডিটেক্টর চলে আসছে। তার মানে আপনি চ্যাট জিপিটি বলেন বা অন্য যে কোনো এআই টুল ইউজ করে আপনার আর্টিকেলের কয়টা লাইন নিছেন, এভরিথিং উইল বি ডিটেক্টেড। তার মানে এখন আপনি এই চ্যাট জিপিটি ইউজ করে যদি কোনো পেপার লেখেন, সরি, আপনি কনফারেন্স পেপারও অ্যাকসেপ্ট হবে না, বড় বড় কনফারেন্স, আর আর্টিকেল তো দূরের কথা। তো এখন যদি বলেন তাহলে এটা লাভ, লাভ হলো ইউ ক্যান জেনারেট দ্য আইডিয়া, দ্যাটস অল। ইউ ক্যান জেনারেট দ্য আইডিয়া। তো এটাকে আবার কেউ যেমন অনেক যারা সফটওয়্যারের ট্রেনিং করায় বিশেষ করে, তাদের তো আমি শুনি, তারা তো বলে যে আসে শুধু আমার কাছে আসেন, আমি সফটওয়্যার শেখাবো, তাতে আপনার সবকিছু হয়ে যাবে। বাট উইথ ডিউ রেসপেক্ট, সফটওয়্যার কখনো হিউম্যান ব্রেনের বিকল্প না। এখানে অনেকগুলো সফটওয়্যারের নাম আছে, রেফারেন্সের জন্য এগুলো ইউজ করতে পারেন। বাট প্লাস মানে কিছু সুবিধা অসুবিধা আছে। বাট এর মাঝখানে আমি যেটা বলবো যে আপনি কুইলবোর্ড ইউজ করতে পারেন প্যারাফ্রেজিং এর জন্য। টার্নিটিং, গ্রামারলি অনেক সময় ধরেন গ্রামার বিষয়ে ভালো চেক করবে, যেটা আমাদের চোখে ধরা পড়ে না। তো সেই জন্য কিছু সফটওয়্যার আছে যেগুলো আপনি বিশেষ করে লিটারেচার রিভিউর জন্য আপনি ইউজ করতে পারেন, আইডিয়া জেনারেশনের জন্য আপনি ইউজ করতে পারেন। আর এখানে দেখেন আমি কিছু অ্যাডভান্স লেভেলের সফটওয়্যারের কথা বলছি, এগুলো আপনি শিখতে পারেন। বিশেষ করে আমি যেটা বলবো যে গ্রামারলি ইট উইল হেল্প, হুইলবোর্ড প্যারাফ্রেজিং এ হেল্প করবে, টার্নিটিং তো আপনাকে ইউজ করতেই হবে যেহেতু প্লেজারিজম চেকের জন্য। দ্যাটস অল। এবার হচ্ছে আমরা একেবারে শেষের দিকে চলে আসছি। পাবলিকেশন স্ট্র্যাটেজি নিয়ে অনেক কিছু বলার আছে, বাট এখানে আমি যদি একেবারে খুবই সংক্ষেপে বলি,
যে আপনার পাবলিকেশনে সফল হওয়াটাও একটা টেকনিক। সেই জন্য আপনাকে যেহেতু আমি আজকে অ্যাডভান্স লেভেলের কথাই বলবো, অ্যাডভান্স লেভেলে যদি আপনি না যেতে পারেন, যারা একেবারে বিগিনার আছেন, আপনাকেও আসতে হবে। যত দ্রুত আসবেন তত বেশি পিএইচডি ফান্ড পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তার মানে হচ্ছে আপনি যখন জার্নাল চুজ করবেন, নর্মাল ইন্ডেক্স জার্নাল চুজ না করে আপনাকে শুরুতেই চুজ করতে হবে স্কোপাস ইন্ডেক্স বা ওয়েব অফ সায়েন্স ইন্ডেক্স জার্নাল। এটা একটা বড় বিষয়। আপনার জার্নালের ইম্প্যাক্ট ফ্যাক্টর বা ইন্ডেক্সিং সেটাও আপনার শুরু থেকে এখন জানতে হবে। জার্নালের যে ফরম্যাট আছে, ট্রেডিশনাল পাবলিকেশন অপশন বা হাইব্রিড অপশন, এগুলো সম্পর্কে আপনার শুরু থেকে যদি ধারণা থাকে তাহলে ভালো। আর যখন আর্টিকেল সাবমিট করবেন, জার্নালের গাইডলাইন্সটা আপনাকে খুব ভালো করে ফলো করতে হবে। অলরেডি যেটা বললাম যে আপনি গ্রামারলি, টার্নিটিন এগুলো ইউজ করতে পারেন, নাথিং রং, এগুলো ইউজ করা যায়। আর সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে যে আপনি পাবলিকেশনে সফল হবেন, রিভিউয়ারকে কিভাবে আপনি হ্যান্ডেল করবেন, ইটস এ বিগ চ্যালেঞ্জ। যেহেতু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, যেহেতু আমার স্কোপাস কিউ1-এ একাধিক পাবলিকেশন হয়ে গেছে এবং 10+ পাবলিকেশন আমার পাইপলাইনে আছে, আমি যেহেতু রিভিউয়ার হ্যান্ডেল করছি, এইটা আরেকটা টেকনিক। আপনি যত ভালো লেখেন, রিভিউয়ার যদি রেসপন্স আপনি প্রপারলি হ্যান্ডেল করতে না পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি পাবলিকেশনে সফল হতে পারবেন না। এই মুহূর্তে আপনার টপিক সিলেকশনের ক্ষেত্রে কিন্তু আপনি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল রিলেটেড টপিক যদি আপনি সিলেক্ট করেন, তাহলে আপনার পাবলিকেশনও সহজ হবে, ফান্ড পেতেও সহজ হবে। অফকোর্স সিনিয়র রিসার্চারদের সাথে আপনার এখন কো অথরশিপ করতে হবে। আর ফাইনালি হচ্ছে যে আপনি যদি সাইটেশন বাড়াইতে চান আপনার রিসার্চে, আপনি এগুলাকে আমি বলি যে রিসার্চের ফেসবুক, মানে সেগুলো হচ্ছে লাইক গুগল স্কলার, রিসার্চ গেট, অর্কিড, স্কোপাস, ওয়েব অফ সায়েন্স, এই যে পাঁচটা আমি সাইট বললাম, এই পাঁচটাতে আপনার আইডি খুলবেন। তাহলে আপনি এগুলা, দিস অল আর একাডেমিশিয়ানস ফেসবুক। তাহলে কি হবে, আপনার রিসার্চের ভিজিবিলিটি বাড়বে, আপনার ইন্টারেস্ট রিলেটেড বা এই রিলেটেড যারা কাজ করে তাদের কাছে আপনি রিচ করতে পারবেন। আমি খুবই সংক্ষেপে বললাম। আহ বাংলাদেশে আপনাদের জন্য টিপস হচ্ছে যে ম্যাপ আউট প্রোগ্রামস রেলিভেন্ট টু ইউর ডিসিপ্লিন অ্যান্ড রিজিয়ন। আপনি কোন দেশে যেতে চান, কোন ইউনিভার্সিটিতে যেতে চান, কান্ট্রি এবং ইউনিভার্সিটি অনুযায়ী কিন্তু সাবজেক্ট ভেরি করে। কানেক্ট উইথ মেন্টরস অ্যাট ইউর হোম ইনস্টিটিউশন হু হ্যাভ ইন্টারন্যাশনাল টাইস। আপনারা সেই সকল সুপারভাইজারদের সাথে যোগাযোগ করেন বা সেই সকল রিসার্চারের সাথে যোগাযোগ করেন যাদের ইন্টারন্যাশনাল কানেকশন আছে, তারা আপনাকে ভালো হেল্প করতে পারবে। পার্টিসিপেট ইন অনলাইন গ্লোবাল নেটওয়ার্কস লাইক রাইজিং স্কলার্স। পাবলিশ ইউর ওয়ার্ক। আপনাকে পাবলিকেশন শুরু করতে হবে, সেটা একেবারে লোকাল জার্নাল দিয়ে শুরু করেন আর ইন্টারন্যাশনাল জার্নাল দিয়ে শুরু করেন। অর্থাৎ আপনাকে একটা পিএইচডি প্রোফাইল বা পাবলিকেশন পোর্টফোলিও আপনাকে রেডি করতেই হবে, যে জায়গাটায় কিন্তু আমরা রাইটিং এক্সপার্ট এবং আইআরসিবি খুব ভালোভাবে আপনাদেরকে হেল্প করতে পারি। সিক কোলাবোরেটিভ অপরচুনিটিস, and finally be proactive about the eligibility and deadlines. কারণ অনেক সময় এটা একটা ভালো লম্বা প্রসেস। মিনিমাম 1 বছর বা 6 মাস সময় হাতে নিয়ে যদি ইউনিভার্সিটিতে যোগাযোগ করেন, তাহলে আপনি এখানে সফল হবেন। আচ্ছা, আর এবার হচ্ছে যে আমরা পিএইচডি প্রোগ্রামে মানে নর্মালি যে ধরনের চ্যালেঞ্জ ফেস করবেন, সময় একেবারেই কম, 1 থেকে 2 মিনিটের মধ্যে আমি শেষ করব। সবচেয়ে বেশি যে চ্যালেঞ্জটা ফেস করবেন, সিলেক্টিং এন্ড ডিফাইনিং এ রিসার্চ টপিক। এটা প্রবলেমস, মানে আমার যদি বলেন এই ক্ষেত্রে আমি হয়তো বা সফল হই নাই বা আমার দুর্বল রিসার্চার ছিলাম। এই টপিক সিলেকশনে কিন্তু দেখা যাবে 1 বছরের বেশি সময় লেগে যাবে। তার মানে আপনি যদি এখন থেকে কাজ করেন তাহলে কিন্তু অন্তত, আমাকে যদি বলেন, জাস্ট আফটার 1 ইয়ার, 2 সেমিস্টার করে আমি আবার নতুন করে কাজ শুরু করছি। কারণ আপনি শুধু সিলেক্ট করলে হবে না। আর পিএইচডি প্রোগ্রামটা সোশ্যাল সায়েন্সে আমার মনে হয় যে হাত পা বেঁধে সমুদ্রে ফেলে দেওয়া। সুপারভাইজারের ওই বিষয়ে এক্সপার্টিস থাকতে হবে, উনি তো ঘুরায় পেঁচে ওইদিকেই নিয়ে যাবে। সেই জন্য এখন থেকে আপনি পর্যাপ্ত স্টাডি করেন, এখন থেকে পাবলিকেশন শুরু করেন। আমি যেমন গ্রিন এইচআরএম নিয়ে পিএইচডি করছি, আমার এইটার উপর আগে থেকে এর আগে আমার এই বিষয়ে গবেষণা ছিল এবং পাবলিকেশনও ছিল। ম্যানেজিং টাইম এন্ড ওয়ার্কলোড, যতই বলি আমি নিজে এখানে কখনোই সফল হতে পারিনি, কখনোই সুপারভাইজারের কাজ সময় মতো দিতে পারি নাই। লিমিটেড সুপারভিশন এন্ড গাইডেন্স, সুপারভাইজার আপনাকে কি করবে জানেন? অনেকটা ওই যে পুরো মাস শিকারের মতো ছেড়ে দিবে। প্রথম 1 বছর হয়তো বা দেখবেন আপনাকে কিছুই বলবে না, 1-2 সেমিস্টার কিছুই বলবে না। তো এগুলো আপনার ওইখানেও এই ধরনের ওয়ার্কশপ হবে। রিসার্চ এন্ড ডাটা রিলেটেড ডিফিকাল্টিস, আপনি যদি সোশ্যাল সায়েন্সের রিসার্চার হন, আপনি প্রাইমারি ডেটা কালেকশন করার পরে আপনি আদৌ জানেন না যে ডেটা আপনাকে হাইপোথেসিস সিলেকশনে মানে আদৌ সাপোর্ট করবে কিনা। ফাইন্যান্সিয়াল এন্ড রিসোর্স কনফারেন্স, টাকা পয়সার, আমি আমার লাইফের এই 45 বছরে যদি বলেন, আলহামদুলিল্লাহ কখনোই কোনো কষ্ট হয় নাই, কিন্তু পিএইচডি শুরু করার পরে সব ধরনের কষ্টের সম্মুখীন হয়েছে। পাবলিকেশনের একাডেমিক প্রেশার, এটা হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যেটা আমি নিজেও ফেস করছি। কারণ বড় বিশ্ববিদ্যালয়গুলোতে আপনার পিএইচডি থিসিসের সাথে মিনিমাম স্কোপাস ইন্ডেক্স পাবলিকেশন থাকবে।
আর মেন্টাল হেলথ মোটিভেশন দেখেন সবচেয়ে বড় করে লিখছি, এটা হবে সবচেয়ে বেশি আপনাদের জন্য টিপস। পিএইচডি প্রোগ্রামে শুধু টেস্ট ক্রিকেটের মতো শুধু ক্রিজে থাকবেন, ইনশাআল্লাহ সফল হবেন। কিন্তু আমার মতো এত শক্ত মানে মোটিভেশনাল স্পিকার হলেও আমার কাছে মনে হচ্ছে যে আমি বোধহয় পিএইচডি বোধহয় পারবো না, আমার দ্বারা বোধহয় হবে না। তো এই জায়গায় মেন্টাল স্ট্রেংথটা সবচেয়ে বেশি দরকার। কেরিয়ার অনিশ্চয়তা থেকেই যায়, যে যেহেতু আমরা যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে চাকরি করি, যে স্টাডি লিভ উইদাউট পে, আবার যাব, গিয়ে আমি কিভাবে কোথায় চাকরি করবো, এই ধরনের একটা প্রেশারও কিন্তু আপনার রিসার্চকে ডিস্টার্ব করে। ফাইনালি আপনি এখন থেকে একটা প্ল্যান করতে পারেন। সেটার জন্য আপনার অবশ্যই আপনার ডিফাইন ইউর রিসার্চ ইন্টারেস্ট অ্যান্ড ইটস গ্লোবালাইজেশন। এরপরে স্টেপ 3 হচ্ছে যে 5 থেকে 10, মেক এ লিস্ট অফ 5 to 10 রেলিভেন্ট গ্লোবাল অপরচুনিটিস। কোন ধরনের স্কলারশিপ কি আপনি পেতে চান, এখন থেকে একটা লিস্ট করেন। আইডেন্টিফাই মেন্টর, সেটা লোকাল ইন্টারন্যাশনাল যেই হোক, অ্যান্ড রিচ আউট টু দ্যাম। 4 স্টেপ হচ্ছে আপনার একটা সুন্দর একটা প্রপোজাল উইথ সিভি এখন থেকে বানানো শুরু করেন। 5 হচ্ছে বিল্ড ইউর নেটওয়ার্ক, জয়েন অনলাইন গ্রুপস, অ্যাটেন্ড ওয়েবিনার্স, কানেক্ট ভায়া ল্যান্ড লিঙ্কড ইন, রিসার্চ গেট। ফাইনালি অ্যাপ্লাই, ইভেন ইফ ডোন্ট সাকসিড, ফিডব্যাক এন্ড এক্সপিরিয়েন্স উইল হেল্প ফর দ্য নেক্সট টাইম। উইথ দ্যাট নোট, থ্যাংক ইউ। আমাদের হাতে আর হয়তো বা 7-8 মিনিট সময় আছে, যেখানে আমরা, বা 5 থেকে 7 মিনিট সময় আছে, যেখানে আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আমরা নিতে পারবো। এখানে আমার সবকিছু দেওয়া আছে, সেই জন্য আমি আহ, এইটা যেহেতু স্লাইডটা আপনাদের দিয়ে দিব। আর এখন শুধু 2 মিনিটে আমি আপনাদেরকে আরেকটু দেখাবো যে, হ্যাঁ, ইনফ্যাক্ট আমাদের হাতে আরো 10 মিনিট সময় আছে, যে অ্যাডভান্স লেভেলের রিসার্চে কি ধরনের স্কিল দরকার। যেমন আমি শুধু যেহেতু স্মার্ট পিএলএস 4 আমাদের একটা সবচেয়ে, এটার আমি এক্সপার্ট বলবো কিনা জানি না, বাট আমার পিএইচডি একজন কো সুপারভাইজার এই সফটওয়্যারের ডেভেলপার, সেই জন্য এটা আমি খুব বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি এবং ভালো দক্ষতা এখানে অর্জন করছি। অ্যাটলিস্ট একটা সফটওয়্যারের ধারণা যদি দিই, যেহেতু আজকে কষ্ট করে আপনারা অ্যাটেন্ড করলেন, যে স্মার্ট পিএলএস 4 সফটওয়্যারটা কি। এইখানে মূলত আমরা দুই ধরনের অ্যানালাইসিস করি। একটা হচ্ছে মেজারমেন্ট মডেল অ্যাসেসমেন্ট, আর একটা হচ্ছে স্ট্রাকচারাল মডেল অ্যাসেসমেন্ট। মেজারমেন্ট মডেল অ্যাসেসমেন্টের উদ্দেশ্য হচ্ছে যে ডেটা সেটের রিলায়েবিলিটি এবং ভ্যালিডিটি টেস্ট করা। আর স্ট্রাকচারাল মডেলের উদ্দেশ্য হচ্ছে হাইপোথিসিস টেস্টের রেজাল্ট করা। যারা অলরেডি রিসার্চের নলেজ আছে, আপনারা জানেন যে এসপিএসএস এর মাধ্যমে যে কাজগুলো আমরা করে থাকি। এখন মেজারমেন্ট মডেল আবার দুই ধরনের হয়। একটা রিফ্লেকটিভ মেজারমেন্ট মডেল, যেখানে আমাদের এই 3 ধরনের টেস্ট অ্যাসেসমেন্ট, 4টা টেস্টের মধ্যে আমরা করে থাকি। এখানে দেখেন সব দেওয়া আছে, এই শীটটা আপনাদেরকে আমরা দিয়ে দিব। আর ফরমেটিভ মেজারমেন্ট মডেল বা হায়ার অর্ডার কনস্ট্রাক্টের ক্ষেত্রে আমাদের 3 ধরনের অ্যাসেসমেন্ট, যেটা 3 ধরনের টেস্টের মাধ্যমে করতে হয়। আর স্ট্রাকচারাল মডেলে আমাদের 5 ধরনের অ্যাসেসমেন্ট করতে হয়। এবং আমাদের এই স্মার্ট পিএলএস 4 এ যেটা আপডেট একটা ভার্সন হচ্ছে পিএলএস প্রেডিক্ট, যেটা ভার্সন 3 তে ছিল না। তো এই যে স্মার্ট পিএলএস দেখেন, আমি 2 দিনের ওয়ার্কশপ আপনাদের আমি একটা স্লাইডের মধ্যে দেখাই দিলাম। এই বিষয়ে যদি বিস্তারিত শিখতে চান, এই স্মার্ট পিএলএস এর ওয়ার্কশপটা আমি নিজেই কন্ডাক্ট করি, এবং নেক্সট মান্থের ফার্স্ট উইকে আমরা আহ, সম্ভবত 8 ঘন্টা একদিন, অথবা 2 দিনে 4-4 8 ঘন্টা আমরা এই ওয়ার্কশপটা অ্যারেঞ্জ করব। যদি আপনি এই স্মার্ট পিএলএস এর একটা সফটওয়্যার আপনি পিএইচডি প্রোগ্রামে আগেই শিখতে পারেন, আপনার সিভিতে লিখতে পারেন, তাহলে আমি বলতে পারি আপনার জন্য স্কলারশিপ পাওয়াটা অনেকাংশে সহজ হয়ে যাবে। আর লাস্ট 1 মিনিটে, যে এই যে পাবলিকেশনের কথা বললাম, আপনি যে পিএইচডি প্রোফাইল রেডি করবেন, পিএইচডি প্রোফাইল রিসার্চের ক্ষেত্রে মূলত 2টা জিনিস আপনার আসতেছে। একটা হচ্ছে আপনার নিজস্ব পাবলিকেশন আছে কিনা, একই সাথে আপনি রিসার্চ মেথোডোলজি এবং সফটওয়্যার অর্থাৎ রিসার্চ অ্যানালাইসিসে কতটুকু দক্ষতা অর্জন করছেন। আমি এইমাত্র দেখাইলাম যে রিসার্চ অ্যানালাইসিস আপনি অ্যাটলিস্ট স্মার্ট পিএলএস 4 সফটওয়্যারটা যদি শিখতে পারেন, যারা প্রাইমারি রিসার্চ করবেন তাদের জন্য মোর দেন এনাফ অ্যাজ অফ টুডে। আর লাস্ট 1 মিনিটে যে জিনিসটা দেখাচ্ছি, সেটা হলো যে আপনি হয়তো অলরেডি আপনার পাবলিকেশন আছে, বাট ইটস এ জার্নাল অফ ক্লিনার প্রোডাকশন একটা আর্টিকেল, স্কোপাস Q1 আর্টিকেল, জার্নালের আর্টিকেল। এইখানে জাস্ট একটু অ্যাট এ গ্ল্যান্স দেখেন যে এই লেভেলের আর্টিকেলের সাধারণত, যেটা আমরা এই যে আমাদের প্রজেক্টে আমরা অ্যাডভান্স লেভেলের রিসার্চ প্রজেক্ট স্কোপাস Q1 প্রজেক্ট আমরা হাতে কলমে শেখাচ্ছি। অথবা আপনাদের পাবলিকেশনের আপনারা জানেন যেগুলোতে আমরা কন্টেন্ট জানি, তারপরেও বোধহয় একটু ব্যতিক্রম দেখতে পাবেন। এই আর্টিকেলটাও আপনাদেরকে প্রয়োজনে আপনারা যারা অ্যাটেন্ড করছেন তাদেরকে আমরা দিয়ে দিব। ইন্ট্রোডাকশন অ্যাজ ইট ইজ থাকে, তো এটা নিয়ে আমার কিছু বলার নাই। যেখানে পার্থক্যটা হচ্ছে যে আমরা যারা এই যে এইখানে যদি দেখেন যে সেকেন্ড যেটা লিটারেচার পার্টে, যেটা থিওরি অ্যান্ড হাইপোথেসিস ডেভেলপমেন্ট, তা আমাদের এই ট্রেডিশনাল আর্টিকেলে কিন্তু থিওরিটিক্যাল ফাউন্ডেশনটা খুব বেশি গুরুত্বপূর্ণ না। এই আর্টিকেলে আমরা দেখতে পাচ্ছি 2টা থিওরির ব্যবহার করা হয়েছে, সোশ্যাল এক্সচেঞ্জ থিওরি এবং সোশ্যাল আইডেন্টিটি থিওরি। এই থিওরিটিক্যাল ফাউন্ডেশনটা স্ট্রং হতে হবে যারা অ্যাডভান্স লেভেলে রিসার্চ করতে চান। এরপরে হাইপোথেসিস ডেভেলপমেন্ট,
অ্যাজ ইট ইজ, এটা আপনাদের হয়তো বা ইয়াতেও আছে, আমি জানি। এরপরে হাইপোথিসিস ডেভেলপমেন্টের পরে আমরা চলে আসলাম ম্যাথোডোলজি সেকশন। ম্যাথোডোলজি সেকশনে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে মেজারমেন্ট স্কেল। আমরা যারা নর্মাল রিসার্চ করি, অনেক দুর্বল জার্নাল গুলাতে সোর্স অফ মেজারমেন্ট আইটেম খুব স্ট্রংলি দেখে না, কিন্তু Q1 লেভেলের জার্নালে কিন্তু আপনার মেজারমেন্ট আইটেম ম্যান্ডেটরি, কোথা থেকে নিয়েছেন এটা থাকতেই হবে। এরপরে যেটা এই যে রিসার্চ ডিজাইন, পার্টিসিপেন্ট প্রসিজার, কিভাবে ডাটা কালেকশন করছেন, কোথা থেকে করছেন, এই বিষয়ে বলা। আমি যেটা এখানে বলতে চাচ্ছি, কন্ট্রোল ভেরিয়েবল, ইয়েস, এইটা কিন্তু হচ্ছে আমাদের অনেক রিসার্চেই থাকে না, কিন্তু অ্যাডভান্স লেভেলে রিসার্চ করলে যদি আপনার রিসার্চ ফ্রেমওয়ার্ক পারমিট করে, তাহলে কন্ট্রোল ভেরিয়েবলটা যদি আপনি শুরুতেই অ্যাড করে দেন, তাহলে কিন্তু আপনি একজন রিভিউয়ারের একটা ফিডব্যাক আপনি অ্যাভয়েড করতে পারলেন। এরপরে অ্যানালাইসিস, এই আর্টিকেলটা স্মার্ট পিএলএস 4 অ্যানালাইসিস করা হয়েছে। আমি এইমাত্র যে স্ট্রাকচারটা আপনাকে দেখাইলাম, সেখানে প্রথমে সিএমবি, কমন মেথড বায়াস, এইটা একটা টেকনিক, এটাই লেভেলের জার্নালে থাকতে হবে, সেটা এখানে ব্যবহার করা হয়েছে। এরপরে কিন্তু রিজাল্টস অফ দা মেজারমেন্ট মডেল, এখানে প্রথমে রিফ্লেকটিভ মেজারমেন্ট মডেল অ্যানালাইসিস করছে, এরপরে হায়ার অর্ডার কনস্ট্রাক্ট মানে ফর্মেটিভ মেজারমেন্ট মডেল অ্যানালাইসিস করছে, এরপরে স্ট্রাকচারাল মডেল অ্যানালাইসিস করছে। এরপরে হচ্ছে আপনার ফাইনালি যে জিনিসটা আমাদের এই অ্যাডভান্স লেভেলের রিসার্চের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ডিসকাশন পার্টের থিওরিটিক্যাল ইমপ্লিকেশনস এবং প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশনস। এই দুইটা পার্ট হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং এখানে এখানে অনেক বড় এই বিষয়ে অনেক বিস্তারিত এখানে আছে। অ্যান্ড অফকোর্স ফাইনালি দা রিসার্চ লিমিটেশন এন্ড ফিউচার্স রিসার্চ ডিরেকশন। উইথ দ্যাট নোট আমি স্টপ শেয়ার করলাম এবং আমার প্রেজেন্টেশন শেষ। আমাদের হাতে আর খুব বেশি সময় নাই, আমাদের হাতে আর সময় আছে আমি দেখতে পাচ্ছি আর 4 মিনিট 50 সেকেন্ড। ওভার টু আসান ভাই। স্যার, থ্যাংক ইউ স্যার। আপনি অনেক কষ্ট করে সবকিছু আমাদেরকে ওভারভিউ করলেন। এখন আমরা কিছু কোশ্চেন নেই, যারা পার্টিসিপেন্ট আছে তারা কোনো বিষয়ে যদি আমাদের কাছে কোনো বিষয় জানতে চান, তাহলে আপনারা আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন। আমরা অ্যান্সার করবো ইনশাল্লাহ, পিএইচডি নিয়ে বা রিসার্চ নিয়ে। থ্যাংক ইউ। কারোর যদি আমার স্পেসিফিক একটা কোনো কিছু জানার থাকে। আমার একটা কোশ্চেন জি। ছিল। আমার একটা জানার জানার জি ছিল বলুন। স্যারের কাছে। আহ, প্লিজ। স্যার আমি হ্যাঁ স্যার, আমি জানতে চাচ্ছি, আমি এই সেকশনটাতে নতুন আর কি, আহ, এই জগৎটাতে। সো আমার একটু জানার ছিল যে আমি সাপোজ মার্কেটিং এ আছি, আমি জব করছি অনেকদিন যাবতই। তা আমি এখন রিসার্চে মানে পিএইচডির জন্য নিজেকে প্রস্তুত করতে চাচ্ছি। সো এখন আমি আমার পড়াশোনা ফার্মেসিতে, জবটা ফার্মাসিউটিক্যাল মার্কেটিং এ। এখন আমি যদি নিজেকে প্রস্তুত করতে চাই পিএইচডির জন্য, তাহলে আমি আসলে কোন টপিক নিয়ে আগাবো, এইটা কিভাবে আচ্ছা, বুঝবো? একেবারেই সহজ। আপনি যেহেতু যেই ফিল্ডে কাজ করছেন ওইটা তো আপনার একটা প্র্যাকটিক্যাল নলেজ আছে, আর পিএইচডি মানে কিন্তু আপনার একটা বিজনেস প্রবলেম সলভ করতে হবে। তার মানে আপনি যে ইন্ডাস্ট্রিতে কাজ করেন সেই ইন্ডাস্ট্রির বিজনেস প্রবলেমটা আপনি ভালো জানেন। বেটার হচ্ছে আপনি যে এরিয়াতে কাজ করছেন সেই এরিয়ার কোনো স্পেসিফিক প্রবলেম এখন আপনি কোনো মেন্টরের সহযোগিতা নিয়ে ওই ফিল্ডে পাবলিকেশন, মানে রিসার্চের শুরু যদি বলেন, পাবলিকেশন পাবলিকেশন পাবলিকেশন। আপনি আর্টিকেল পাবলিশ করছেন মানে আপনি রিসার্চে ঢুকে গেছেন। প্রথমে নর্মাল জার্নালে পাবলিশ হুম। করলেন, এরপরে আপনি অ্যাডভান্স লেভেলে করলেন। আর যদি বলেন না আমি শুরুতেই অ্যাডভান্স লেভেলে করবো, ওকে, কোনো অসুবিধা নাই, কারণ আপনি যদি, আপনাকে তো অ্যাডভান্স লেভেলে না যাওয়া পর্যন্ত তো আপনি ফান্ড পাবেন না। আপনাকে তো স্কলার ভালো বিশ্ববিদ্যালয়ে পিএইচডি অপরচুনিটি পাবেন। ক্লিয়ার? স্যার, জি স্যার, এখন আহ, বাইরের দেশে আসলে তাদের ইন্টারেস্ট কোথায় আছে? আমি হয়তো বা এখান থেকে কিছু টপিক সিলেকশন করে মুভ করলাম, তাদের ইন্টারেস্টের সাথে ম্যাচ করলে তো আমাকে তারা অফার করবে ফান্ড। এটা 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 আপনি, কিভাবে বুঝবো যে হ্যাঁ, তাদের এটা এটা ইন্টারেস্ট এটা কোথায়? আপনি রাইটলি বলছেন, তাদের ইন্টারেস্ট না হলে তো ফান্ড দিবে না। তো সেই জন্য আপনাকে ওই যে আমি ইউনিভার্সিটি ওয়েবসাইটের কথা বলছিলাম, এখন থেকে আপনি ইউনিভার্সিটি টার্গেট করেন, করে দেখেন যে ওয়েবসাইটে তো টিচারদের প্রোফাইল দেওয়া আছে। তো সেখানে আপনি আপনার এরিয়ার সাথে দেখেন যে কার কার রিসার্চ এক্সপার্টিস ম্যাচ করে, তাদেরকে আপনি কি করবেন, আপনার একটা প্রপোজাল পাঠাবেন আর সাথে সিভি পাঠাবেন। এখন প্রপোজাল পাঠানোর জন্য তো আপনার কি করতে হবে সেই বিষয়টা, আগে সিভিটা যখন রেডি করবেন, উইদাউট পাবলিকেশন, উইদাউট সফটওয়্যারের নলেজ, মানে আপনার সফটওয়্যারের উপর কোনো ট্রেনিং নাই, ওয়ার্কশপ নাই, এই ধরনের সিভি দিয়ে হুম যদি হুম। আপনি খুব সুন্দর একটা প্রপোজালও বানান, তাহলে প্রফেসর ভাবে আপনি টাকা দিয়ে কি করছেন, প্রপোজাল লিখছেন। আপনার তো রিসার্চের কোনো নলেজ নাই, না আছে সফটওয়্যারের নলেজ, না আছে পাবলিকেশন নলেজ, সেই ক্ষেত্রে আপনি কিন্তু পুরোপুরি ক্রেডিটটা পাবেন না। সেই জায়গাটাতেই কিন্তু আমরা রাইটিং এক্সপার্ট আপনাদেরকে হেল্প করতে পারছি। তার মানে আপনার ফান্ড পেতে হলে অনেক সময় নিজের চয়েসের বাইরেও আপনাকে যেতে হবে।
ফান্ড পেতে হলে কিন্তু আপনার দেখা যাবে যে আপনি যে এরিয়াতে কাজ করতে চাচ্ছেন সেই এরিয়াতে আপনি থাকতে পারবেন না, অনেক সময় সেটা চেঞ্জও করতে হবে। দ্যাটস ট্রু। ইয়েস। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি একটু বলে রাখি, আমাদের এই লাইনটা আমাদের 1 মিনিট পরে চলে গেলে কোনো অসুবিধা নাই, জাস্ট সেম লিঙ্কে আপনি আরেকবার ক্লিক করবেন, উইদিন 30 সেকেন্ড আমরা সবাই ফেরত আসতে পারবো। তাহলে আমরা আপনাদেরকে আরো অন্তত 10 মিনিট আপনাদের প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো। যদি লাইনটা চলে যাবে 1 মিনিটের মধ্যে চলে যাবে, তখন আপনারা সেম লিঙ্কে জাস্ট আরেকবার ক্লিক ভাই করবেন। ইয়েস, ও নেক্সট। 36, আমি 36টা বুঝতেছিলাম না। ঠিক আছে না, আমার হলে মিটিং চলতেছে যে জি, ফোনটা কথা আবির বলতেছে। আবির ভাই, আবির ভাই মনে হয় কথা বলতে চাচ্ছেন। আ- আবির ভাই মাইক অন ছিল, কিছু বলতে চাচ্ছেন সরি কিনা? স্যার, সরি স্যার, আমার মিউট থেকে আনমিউট হয়ে গেছে, সরি। ইটস ওকে। সো আমরা স্যার, আমি যদি একটু স্পেসিফিকলি বলি, আমাদের যে Q1 লেভেলের কিছু প্রজেক্ট আমাদের শুরু হবে নেক্সট মান্থে। আহসান এখানে ভাই আবার যে ইন্টারাপ্ট গ্রিন করলাম, এইসারের যে, আমার আহসান ভাই একটু ইন্টারাপ্ট করলাম, জি আমাদের লাইনটা কিন্তু উইদিন 30 সেকেন্ড চলে যাবে। চলে গেলে আপনারা সবাই সেম লিঙ্কে জাস্ট আরেকবার জয়েন ক্লিক করবেন, তাহলে আমরা 30 সেকেন্ডের মধ্যে আবার জয়েন করতে পারবো। প্লিজ কন্টিনিউ করেন। জি স্যার, আমাদের যে নেক্সট মান্থে যে প্রজেক্ট গুলো শুরু হচ্ছে এর মধ্যে আমাদের ক্লাইমেট ক্লাইমেট চেঞ্জের একটা প্রজেক্ট আছে। প্রথমে হাঁটা শিখছি, আমাদের নিজেদেরটা মনে নাই, কিন্তু আমাদের যা বাসায় যাদের বেবি আছে তারা কিন্তু জানি। ঠিক আছে, যে বাচ্চাকে যেমন আমার নিজেরও ছোট বেবি, একে কথা শেখানো কত স্ট্রাগল করতে হচ্ছে। এইটা এরকমই, তবে এখন মূল কথা হচ্ছে যে আমরা যদি সেই আমাদের বীজগণিতের কথা মনে করি, যারা সায়েন্সের স্টুডেন্ট, কেমিস্ট্রির রিয়েকশন বিক্রিয়ার কথা চিন্তা করি, যে প্রথমে কিন্তু আমরা ওই যে পড়ার টেবিলের সামনে a+b² = a² + 2ab + b² এরকম লিখে রাখতাম, মানে অনেক সাধনা করতাম এইটা শিখার জন্য। রিসার্চ আমাকে এখন, আমি হয়তো বা কিছুটা জানি, আমার কাছে মনে হবে যে এটা তো কোনো ব্যাপারই না, এটা তো একেবারে ভেরি সিম্পল, সহজ, কিন্তু আসলে যে না জানি, যেমন আমি পিএইচডি শুরু করার আগে তো এরকম অ্যাডভান্স লেভেলের রিসার্চ কখনো করি নাই, সত্য কথা যেটা। এখন আপনার প্রশ্নের সরাসরি উত্তর হচ্ছে যে শুরুটা হচ্ছে যে আমাদের মুসলমান ধর্মের যারা, আমরা যেমন বলি যে প্রথমেই কোরআন বলা ছিল না যে নবীকে বলা হয়েছিল ইকরা, মানে পড়ো পড়ো পড়ো। আমিও বলবো যে আপনাকে প্রথমে কি করতে হবে, পড়তে হবে পড়তে হবে পড়তে হবে। কি পড়বেন? এইখানে আপনাকে আর্টিকেল পড়তে হবে, মানে পূর্ব যে গবেষণাগুলো আছে সেগুলো আপনাকে পড়তে হবে। এখন কিভাবে কি পড়বেন সেটা তো অনেক লম্বা আলোচনা, তো সেটা না হয় সেটার জন্য পরবর্তী আমাদের সাথে সহযোগিতা চাইলে সেটা আমাদের প্রজেক্টে আসতে হবে। এখন হচ্ছে শুরুটা করতে হবে পড়া দিয়া। কি পড়বো? আর্টিকেল পড়বো। পড়া শেষ, এবার আমাকে নেক্সট টার্গেট করতে হবে, আমি আর্টিকেল পাবলিকেশন করবো। এই পাবলিকেশন করতে গেলে কিন্তু তখন আবার চলে আসতেছে, তাহলে আমার রাইটিং স্কিল দরকার। যাদের ল্যাঙ্গুয়েজের প্রফিসিয়েন্ট ভালো আছে, ভোকাবুলারি ভালো, তাদের জন্য কিন্তু বিষয়টা সহজ। সেই পেপার লিখতে গেলে কিন্তু এইমাত্র আমি আপনাদের সামনে বেস্ট অফ দ্য বেস্ট জার্নালের একটা আর্টিকেল দেখাইলাম। হ্যাঁ, তা এই আর্টিকেলের এই ফরম্যাট অনুযায়ী আপনাকে লিখতে হবে, সেটা যারা রিসার্চ একেবারেই করেন নাই, যদি আমাদের সাথে আপনারা কাজ করেন, আপনাকে কিন্তু আমি শুরুই করব Q1 জার্নালের টার্গেট নিয়ে। তাহলে কিন্তু আপনার টার্গেট যদি বড় হয়, Q1 টার্গেট করলেন, অ্যাটলিস্ট Q3 Q4 এই জার্নালে তো আপনার আর্টিকেলটা পাবলিশ হবে। আর আপনি যখন শিখবেনই, এখন যেহেতু সময় চলে গেছে, তাহলে আর এখন আমি বলবো বেসিক লেভেল কেন, সরাসরি অ্যাডভান্স লেভেলের আর্টিকেল কিভাবে লিখতে হয়, আপনার যদি ডেডিকেশন থাকে আপনি তাহলে সেটা নিয়ে শুরু করেন। তার মানে আপনার শুরুটা হবে আর্টিকেল পড়বেন, এখন আর নর্মাল আর্টিকেল পড়বেন না। আপনি সরাসরি শুধু স্কোপাস Q1 বা ওয়েব অফ সায়েন্স জার্নাল, ইন্ডেক্স জার্নালের আর্টিকেলই পড়বেন। ওই ওই আর্টিকেল কিভাবে লিখতে হয়, আপনি যদি অ্যাডভান্স লেভেলটা শিখে ফেলেন, তাহলে জেনারেল অটোমেটিক হয়ে যাবে। যেমন আমার নিজের কথা বলি, আমি কিন্তু এসপিএসএস এর এক্সপার্ট না। তার মানে অনেকেই প্রশ্ন করে যে স্মার্ট পিএলএস এর অ্যাটেন্ড করতে গেলে কি এসপিএসএস এর এক্সপার্ট হইতে হবে? উত্তর হচ্ছে না। কিন্তু এসপিএসএস হচ্ছে রিসার্চের ডেটা অ্যানালাইসিস এর বেসিক পার্ট। এখানে কিন্তু আপনার ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স সবকিছু কিন্তু এসপিএসএস এর মাধ্যমে করতে হয়, ডাটা ক্লিনিং এসপিএসএস এর মাধ্যমে করতে হয়। কিন্তু আমি এসপিএসএস এর এক্সপার্ট না। তাহলে আমি আমি তো স্মার্ট পিএলএস এর এক্সপার্ট বলবো কিনা জানি না, কিন্তু আমি কম্পিটেন্ট। তার মানে আমার টার্গেট ছিল যে এখন যেহেতু আমি এসপিএসএস ব্যবহারই করব না, কিন্তু এসপিএস এর বেসিক আমি জানি, বেসিক আপনাকে জানতেই হবে। কিন্তু এইখানে শুরু যে প্রশ্নটা ছিল, শুরু কি করবেন? শুরু এখন আপনি একবারে স্কোপাস Q1 জার্নাল দিয়ে শুরু করবেন।
এই আর্টিকেলই পড়বেন, এবং আপনি এখন এই লেভেলের আর্টিকেল লেখার জন্য যেই ধরনের স্কিল বা কম্পিটেন্সি দরকার সেটার প্রস্তুতি নেবেন, এবং সে জায়গায় বোধহয় আমরা আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করতে পারবো ইনশাআল্লাহ। হাসানুর রহমান, হ্যাপি? থ্যাংক ইউ স্যার। নেক্সট যদি আপনাদের আর কোনো কিছু জানার থাকে, সেটা শুধু আমাদের সার্ভিস সম্পর্কে জানতে হবে, নট লাইক দ্যাট, যে কোনো বিষয়ে, রিসার্চের বিষয়ে। স্যার আমি একটু কথা বলি। আমাদের সাথে দেখতে পাচ্ছি আমাদের নির্ঝর ভাইয়া আছেন। স্যার আমাদের স্ট্র্যাটেজিক মার্কেটিং এর যে টাইটেলটা ছিল, স্ট্র্যাটেজিক মার্কেটিং এন্ড এডুকেশন 0.5, যেটা হুম। এইটা নিয়ে যদি একটু বলতেন। আমাদের নির্ঝর ভাইয়ের কোনো কোশ্চেন আছে কিনা এই বিষয়ে? আচ্ছা, আহসান ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে আমাদের এই স্ট্র্যাটেজিক মার্কেটিং এবং এডুকেশন রিলেটেড যে প্রজেক্টটা, সেইটা সম্পর্কে জানতে চাচ্ছেন, এই তো? ডেভেলপিং ইকোনমিক্স, এটা সম্পর্কে যদি একটু বলতেন যে আচ্ছা, এখানে আসলে আসসালামু আলাইকুম। কারা হ্যাঁ। অ্যাড হতে পারবে, বা এটার ফ্রেমওয়ার্কটা কি টাইপের হতে পারে, বা কি রকম। ওয়ালাইকুম সালাম। একজন মনে হয় প্রশ্ন করতে চাচ্ছেন, দেখি তার উত্তরটা আগে দিই জি জি, আপনার আগে। নির্ঝর, আমাদের নির্ঝর আমাকেই ভাই। আমাকেই মেনশন করছিলেন, আমি নির্ঝর জি বলছি। জি। হ্যাঁ, আমাদের ওই যে টাইটেলটা, ওটা আমরা আসলে তিনটা এরিয়া একসাথে লিঙ্ক করার চেষ্টা করছিলাম। সেটা হচ্ছে হুম, এডুকেশন 5.0। আমাদের তো আসলে বাংলাদেশে এখন এডুকেশন 5.0 নিয়ে কাজ শুরু হয়নি, হুম, এটা একটা ইস্যু। এই জন্য ওইটা একটু কাজ করেছিলাম, অ্যাজ ওয়েল আমি মার্কেটিং এর মানুষ, হুম। মার্কেটিং কে ট্যাগ করেছিলাম। এবং এখানে এইচডিজি যে SDG 4, যেহেতু এটা রিলেটেড উইথ এডুকেশন, তো তিনটা পয়েন্টকে একসাথে ট্যাগ করে কাজটা আমরা করার চেষ্টা করছিলাম। এই আচ্ছা, এখন এটা কতটুকু ফিজিবল, বা এটা কেমন প্রজেক্ট হতে পারে, যেহেতু আমরা আচ্ছা, এই মুহূর্তে যদি বলেন, আমি প্রথমে উত্তর দিব ফিজিবল একটু নতুন এবং বড়। ইয়াস। ঠিক আছে, কারণ প্রথম তো পজিটিভ নিয়ে শুরু করতে হবে। এখন অ্যাটিটিউড পজিটিভ, কিন্তু আসলে যখন আপনি আমাকে বললেন, আমি যখন এটা নিয়ে কাজ শুরু করব, আমি যখন, যেহেতু আমাদের রিসার্চের একটা মেইন জায়গা যদি বলেন যে প্রাইমারি রিসার্চ, হ্যাঁ, তো এটা কিন্তু সবারই কম বেশি সবাইকে করতে হয়। তখন আসলে ওই যে আমি এর আগে আমার প্রেজেন্টেশনে বলছিলাম যে পিএইচডি জার্নি আমার কাছে মনে হয়েছে, বিশেষ করে সোশ্যাল সায়েন্সে, হাত পা বেঁধে সমুদ্রে ফেলে দেওয়া। মানে আপনি চাইলে আপনার মতো, যেমন আপনি পিএইচডি লেভেলে আপনি এস্টাবলিশ মেজারমেন্ট স্কেল ছাড়া আপনি কোনো আর্টিকেল লিখতে পারবেন না। মেজারমেন্ট স্কেল ডেভেলপ করা তো এটা অনেক সময়ের ব্যাপার, মিনিমাম 3বার ডেটা কালেকশন করবেন। ভালো জার্নালে উইদাউট মেজারমেন্ট স্কেল আপনার আর্টিকেল অ্যাকসেপ্ট করবে না। তাহলে তার মানে দেখা যাচ্ছে এখানেও হঠাৎ করে নতুন কিছু করাও কিন্তু অনেক ক্ষেত্রে চ্যালেঞ্জ। আচ্ছা, এখন আপনার প্রশ্নের উত্তর হচ্ছে, এই মুহূর্তে তো বললাম পজিটিভ। এরপরে আসলে আমি যখন মানে প্রিভিয়াস স্টাডি শুরু করব, সেইখানে এই বিষয়ে আগে কতটুকু কাজ হয়েছে, এখানে দুইটা ব্যাপার থাকে। যদি আপনার প্রিভিয়াস কিছু কাজ না থাকে, মেজারমেন্ট স্কেল যদি ওইভাবে ডেভেলপ না থাকে, তখন কোয়ান্টিটেটিভ কাজ করাটা একটু চ্যালেঞ্জ। বাট কোয়ালিটেটিভ মানে আপনি সেই ক্ষেত্রে কোয়ালিটেটিভ কাজ করলেন, কোয়ালিটেটিভ ইন এ সেন্স আপনি এফজিডি করলেন, সেমি স্ট্রাকচার্ড ইন্টারভিউ নিলেন বা স্ট্রাকচার্ড ইন্টারভিউ নিলেন, সেটা কিন্তু করা সম্ভব। কিন্তু এটা আর্টিকেল লেভেলে আমরা সাধারণত একটু ডিসকারেজ করি, কেন? কারণ এখানে আমরা এই অ্যাডভান্স লেভেলের প্রজেক্টও আমাদের রিসার্চের জন্য সময় বরাদ্দ মাত্র 3 মিনিট। তা আপনি এই আর্টিকেল লেভেলে যদি একটা কোয়ালিটেটিভ কাজ করতে চান, সেটার জন্য তো আপনার ডেটা কালেকশনের জন্য কতদিন সময় রাখবেন, এবং সেটা তো আপনাকে তো ফিল্ডে গিয়ে সরাসরি ইন্টারভিউ নিবেন, ট্রান্সক্রিপ্ট করবেন। এটা পিএইচডি লেভেলে সম্ভব, বাট আর্টিকেল লেভেলে সাধারণত দেখবেন যে সকল কোয়ালিটেটিভ কাজ দেখেন, এদের বেশিরভাগই দেখবেন তারা পিএইচডি থিসিস যেটা করছে সেটাকে আর্টিকেল লিখছে। বা শুধু আর্টিকেল লেখার উদ্দেশ্যে এরকম ইন্টারভিউ নিয়ে কাজ করাটা একটু ব্যয় সাপেক্ষ, সময় সাপেক্ষ ব্যাপার। বাট আপনার প্রশ্নের উত্তর এই মুহূর্তে ইয়েস। আর এরপরে বিস্তারিত জানতে হলে তো বুঝতেই পারতেছেন আমাদের সিটিং দরকার। থ্যাংক ইউ। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আরেকটা প্রজেক্ট নিয়ে আমরা একটু কথা বলতে চাচ্ছি, যেটা হলো ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ক্লাইমেট চেঞ্জ। এই প্রজেক্টে আসলে কোন ফিল্ডের স্টুডেন্টরা বেসিক্যালি অ্যাটেন্ড করতে আচ্ছা, পারবে? থ্যাংক ইউ আসান ভাই। আমি কিন্তু আমার প্রেজেন্টেশনে বলছিলাম যে এখন আপনারা যদি একটু চালাক হন পাবলিকেশনের সাথে, সেটা বলে আমি কিন্তু বলছিলাম যে এসডিজি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, তার মানে এই যে 17টা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এর কোনোটাই যদি, যে কোনো একটা যদি অন্তত আপনার এই টাইটেলের মধ্যে আনতে পারেন বা রিসার্চ ফোকাসে, তাহলে ধরেন আপনার জার্নাল সিলেকশন সহজ হবে, পাবলিকেশন সহজ হবে, ইভেন গ্রান্ট পেতেও আপনার সহযোগিতা হবে। এখন এখানে তো আপনি এই যে ক্লাইমেট চেঞ্জ, ডিজাস্টার ম্যানেজমেন্ট, এটা তো আমরা জানি যে আপনি SDG 13, আমি যদি ভুল না করে থাকি, ক্লাইমেট অ্যাকশন, ঠিক আছে, সরাসরি মিলে যাচ্ছে।
এই জন্য আমরাও কিন্তু এইখানে প্রজেক্টটা আমি ব্যক্তিগতভাবে এখন টপিক সিলেকশনের আগে দেখি যে সামহাউ কোনোটা এটা এডুকেশন বলবেন, সেটাও যেন সাস্টেনেবল এডুকেশন হয়। এই এডুকেশনকে আমি সাস্টেনেবল এডুকেশন বললাম, ট্রান্সফরমেশন ডিজিটাল ট্রান্সফরমেশন বলবেন, এটার আগে আমি লাগাই দেবো সাস্টেনেবল ডিজিটাল ট্রান্সফরমেশন। তাহলে অর্থাৎ যে কোনো রিসার্চ টপিক যদি এখন সাস্টেনেবিলিটি, এনভায়রনমেন্ট, এই ফোকাসটা থাকে তাহলে যে কোনো কাজ করাই সম্ভব। মার্কেটিং বলবেন, সেটাও এখন আমি বলবো যে সাস্টেনেবল মার্কেটিং স্ট্র্যাটেজি। হাসান ভাই যে দুইটা টপিক বললেন, এই দুইটা টপিকস এর ফিচার্স মানে মানে ফিউচার খুবই ভালো, এবং এই বিষয়ে আমাদের প্রাইমারি রিসার্চও কাজ করার সক্ষমতা আছে। থ্যাংক ইউ। আচ্ছা স্যার, আমাদের লাস্ট যে প্রজেক্টটা সেটা হলো ডিজিটাল হেলথ অ্যান্ড ইনোভেশন, পাবলিক হেলথ সিস্টেম। সো ইমপ্যাক্ট ইন পাবলিক হেলথ সিস্টেম, এটা নিয়ে যদি একটু বলতেন যে এটা আসলে মানে ডক্টররা বেসিক্যালি এটাতে জয়েন করতে পারবে কিনা, বা ফার্মেসিতে যারা জব করছেন, ফার্মেসি নিয়ে পড়াশোনা করা, তারা অ্যাটেন্ড করতে পারবে কিনা? আচ্ছা, পাবলিক হেলথ মানেই কিন্তু আমরা জানি যে আসলে এটা কম বেশি আমাদের সবারই নলেজ আছে যে এরা ফিল্ডে কাজ করবে, এবং পাবলিক হেলথের বেশিরভাগ রিসার্চই কিন্তু দেখবেন যে ফিল্ড ওরিয়েন্টেড, মানে তারা সেখানে ফিল্ডে গিয়ে ডেটা কালেকশন করছে। সেটা বিভিন্ন আমরা জানি যে পাবলিক হেলথ তারা কি লেভেলের কাজ করে, সেটা যে কোনো বিষয়ের অ্যাওয়ারনেস হতে পারে, ভ্যাকসিনেশন হতে পারে। হ্যাঁ, এটা কিন্তু আমরা আমাদের জেনারেল পারসেপশন, এবং এটাই বলতে পারেন যে হ্যাঁ, এটি একটা মেইন পার্ট। কিন্তু এখন ধরেন যে যেহেতু লিটারেচার ডেভেলপ হয়েছে, যে এটাকেও আমরা আমাকে যদি বলেন আমি এটাকেও একবারে স্মার্ট পিএলএস 4 অ্যানালাইসিস করে অ্যাডভান্স লেভেলের অ্যানালাইসিস করে, কারণ এটা হচ্ছে আরেকটা লিমিটেশন হচ্ছে যে আপনি দেখবেন যে কিছু খুব কম সংখ্যক জার্নাল আছে, যে সকল জার্নালে দেখবেন যে রিভিউ পেপারের জন্য একটা বরাদ্দ থাকে। মানে রিভিউ পেপার কিছু কিছু জার্নালে হয়তোবা থাকে, থাকে না যে তা না, কিন্তু সংখ্যাটা কম থাকে। মানে কোয়ান্টিটেটিভ আর্টিকেল, রিসার্চ আর্টিকেল, মানে কোয়ান্টিটেটিভ পেপারের বেশিরভাগ জার্নালে আপনার অপরচুনিটিটা বেশি পাবেন। সেই জন্য রিভিউ পেপারের ক্ষেত্রে আবার কোনো কোনো জার্নাল আছে যেখানে ধরেন রিভিউ পেপার হাইলাইটেড। ওভারঅল আপনার এই প্রশ্নের উত্তর হচ্ছে যে এটা নিয়ে আমরা দুই ধরনের কাজই করতে পারি। তবে অ্যাগেন আমি যেটা আগে বলছিলাম যে আমরা যদি কোয়ালিটেটিভ কাজ করতে চাই, তাহলে কিন্তু এই যে এটা সময় সাপেক্ষ এবং এক্সপেন্সিভও বটে, বাট ইট ইজ পসিবল। রেদার যদি আমরা কোয়ান্টিটেটিভ কাজ করি, সেই ক্ষেত্রে আমাদের জন্য এটা একটু বলবো যে এই আর্টিকেল পাবলিকেশনের জন্য ইফিসিয়েন্সি এন্ড ইফেক্টিভনেস যে শব্দটা আমরা বলি, সেটা এখানে বেশি বজায় থাকবে। বাট এই বিষয়ে আমাদের পক্ষে কাজ করা সম্ভব, এবং এই ফিল্ডে আমরা ইনশাল্লাহ কাজ করতে পারবো বা চিকু করতে পারবে। থ্যাংক ইউ হাসান ভাই। আচ্ছা, আমরা আমাদের সাথে দীপু ভাই আছে, আমরা দেখতে পাচ্ছি দীপু হাসান ভাই। ভাইয়া কি কোনো কোশ্চেন করতে চাচ্ছেন কিনা আমাদের পুরো বিষয়গুলো নিয়ে? থ্যাংক ইউ আহসান ভাই। স্যারের বক্তব্য আসলে খুব মনোযোগ দিয়ে শুনতেছিলাম, ভালো লাগতেছিল। স্যার ধন্যবাদ স্যার। আমি আসলে একজন সরকারি কর্মকর্তা, সরকারি চাকুরিজীবী। হুম, তো আমি আসলে একটা কনফিউশন ছিল প্রথমেই, এক ভাই এই প্রশ্নটা করেছেন যে আসলে আমি বর্তমানে যে ফিল্ডে কাজ করছি এবং আমার যে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, হুম। দুটার সাথে কোনোটাই আসলে ম্যাচ করে না। তো আসলে আমি আমার কিভাবে আমার টপিকটা আসলে সিলেক্ট করব, বা আমি আচ্ছা, কোন ইফ ইউ ডিসিপ্লিনটা। ডোন্ট মাইন্ড আমি 30 সেকেন্ডে শুনি আপনার পড়াশোনা কোন বিষয়ে, চাকরি করেন কোন বিষয়ে, আর এখন আচ্ছা আগে এই দুইটা বলেন। স্যার, আমি বিবিএমবিএ করেছি মার্কেটিং এ, ফাইন। আর এখন চাকরিতে আছি স্যার পুলিশে। চাকরিতে আছেন পুলিশে, বিবিএম এ মার্কেটিং এ। আচ্ছা, কোনো অসুবিধা নেই, রিসার্চের কিন্তু বেসিক জিনিস একই। আর আপনি তো বিজনেস মানে তো সোশ্যাল সায়েন্স, পুলিশে আছেন, ওকে ফাইন। কিন্তু এখন আপনি আসলে স্পেসিফিক আপনার কোনটা আগ্রহ, যেটাতে আপনি এনজয় করেন, কারণ রিসার্চ এনজয় না করলে হবে না। মানে স্যার আপনি ওই কি যে এখনো এই ক্ষেত্রেও দ্বিধান্বিত? স্যার, স্যার এই ক্ষেত্রেও আপনি যেটা বললেন স্যার, আপনি ওই যে আপনার উত্তরটা আমার কাছে ভালো লেগেছে স্যার। আসলে এক্সাক্ট টপিক আসলে এখন আমার সিলেক্টেড নাই, বাট একটা এইচআরএম নিয়ে আমার একটা আগ্রহ ছিল বা আছে এখনো। বাট আপনি যেটা বললেন সে ওই যে ফান্ড যদি পেতে চাই, সেক্ষেত্রে আসলে নিজের জায়গা থেকে, কমফোর্ট জোন থেকে বের হয়েও আসলে অনেক সময় 100%। সিলেক্টটা করতে হয়। তো সেই জায়গাটা আমি আসলে আপনার পয়েন্টার স্যার নোট করেছি, এবং ওই যে বললেন ইউনিভার্সিটি আগে দেখে প্রোফাইল, হুম। প্রফেসরদের প্রোফাইল দেখে তারপরে আসলে সিলেকশনটা করলে বোধহয় ভালো হয় স্যার। আমি আসলে স্যার ওইটাই, এই যে আপনার কথাটা শুনে স্যার, এই যে এগুলো শুনলে যে আসলে একটু নলেজ বাড়ে, এটাই হইলো অ্যাকচুয়ালি স্যার। আমি আচ্ছা, ওইটা ট্রাই করবো স্যার, ওইটা করে আচ্ছা, দেন আমি স্যার অ্যাকচুয়ালি একটা ফাইনাল একটা ডিসিশনে আচ্ছা। আসবো, আশা দীপু ভাই, করতেছি। আপনি যেহেতু কষ্ট করে জয়েন করছেন এই রাতের বেলা, আমি আর 1 মিনিট আপনাকে আরো মূল্যবান টিপস দিই, মানে আমার এই ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে। সেটা হচ্ছে যারা এই যে হাসানুর রহমান, আপনি একই প্রশ্ন করেছিলেন, হ্যাঁ, বা এর আগেও যারা প্রশ্ন করছেন, এবং অনেকেই মনে হচ্ছে একেবারে স্যার, রিসার্চে নতুন আসতে চাচ্ছেন,
বাট আমার কথা, আমার এই 22 বছরের শিক্ষকতা রিসার্চের অভিজ্ঞতা, পিএইচডি অনেক লম্বা জার্নি। হ্যাঁ। সেই জায়গায় ধরেন যে এই যে এত চড়াই উতরাই, এবং আমি না অনেকটা ধরেন এই যে আহসান ভাইকে জিজ্ঞেস করতে পারেন, আমি নিজে আহসান ভাইয়ের কাছে গেছি যে আহসান ভাই, আপনার তো একটা প্ল্যাটফর্ম আছে, আমি যা কষ্ট করে শিখছি আমি আমার বাংলাদেশি ভাই বোনকে এটা শিখাইতে চাই। কারণ এটা এটা নলেজ দিতে দেওয়ার জন্য তো একটা প্ল্যাটফর্ম লাগে। রাজনীতি করবেন কোনো দলে তো যাইতে হবে, তাই না? তো সেই ক্ষেত্রে আমি মনে হয় যে জেনে বুঝে সবচেয়ে বড় দলটাই সিলেকশন করছে, কারণ আমি কিন্তু একাধিক রিসার্চ ফার্ম থেকে আমার অফার ছিল, বাট তাদের সাথে আমি সম্পৃক্ত হই নাই। তাদের আমার মানে অনেস্টি ইন্টিগ্রিটি, মানে ওই যে রেডিমেড পেপার দেয়, কিন্তু আহসান ভাই আমাকে প্রথম দিনই বলছেন, স্যার আমরা কিন্তু রেডিমেড পেপার দেই না। ওকে। এই জায়গায় আমার মনে হয় আমার প্ল্যাটফর্ম সিলেকশনটা ঠিক আছে। আর এখন এই যে আপনাদের প্রশ্নের উত্তর, এই জায়গায় উত্তরটা হচ্ছে কি জানেন, আপনি আগে কাজ শুরু করেন। যারা একেবারে নতুন, হাসানুর রহমান আপনিও যেটা বলছেন, আগে শুরু করেন। সেইখানে কি হবে জানেন, আপনি যখন একটা দুইটা পাবলিকেশন করবেন, তখন আপনি নিজেই কিন্তু মজাটা দেখবেন যে আপনারও চেঞ্জ হতে পারে। আপনি এখন রিজিড হবেন না, আমি কোয়ালিটেটিভ করব, আমি কোয়ান্টিটেটিভ করব, আমি মিক্সড মেথড করব, এই ধরনের রিজিড হবেন না। আমি মার্কেটিং এ পড়াশোনা করছি, আমি এখন মার্কেটিং এ কাজ করব, হ্যাঁ, এর বাইরে যাব না, এরকম না। কারণ ম্যানেজমেন্ট কি আমাদের ওই যে বিজনেসে তো ম্যানেজমেন্ট সবকিছুতেই আছে। মার্কেটিং ম্যানেজমেন্ট, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, সবকিছুতেই ম্যানেজমেন্ট আছে। তো এই জায়গায় দীপু ভাই বা যারা বিগিনার, আপনাদের জন্য হচ্ছে আগে ভাই রিসার্চ শুরু করেন, সেটা যে কোনো ফিল্ডের হোক। এবং শুরুই যেহেতু করেন নাই, তাহলে আর নর্মাল রিসার্চ শুরু করেন না। এই আহসান ভাইয়ের এই প্ল্যাটফর্মের মাধ্যমে স্কোপাস Q1 প্রজেক্ট শুরু করেন। জানি প্রথমে খুব কষ্ট হবে, মাথার উপর দিয়ে যাবে, একটা প্রজেক্টে হয়তো বা খুব বেশি ঢুকবে না, কিন্তু এটা সত্য। Q1 এ যদি ঢুকে যান, একটা দুইটা প্রজেক্ট রান করলে দেখবেন আপনি নিজেই, কারণ বেসিক ঠিক আছে, না হলে প্যারালাল বেসিকও শিখেন। কারণ আমি জানি আমাদের বেসিক প্ল্যাটফর্মও আছে, অ্যাডভান্স লেভেলও আছে। কিন্তু শুরু করেন, এরপরে একটা দুইটা পাবলিকেশন হলে আপনি নিজেও, আপনার টেস্ট চেঞ্জ হবে। বাই দিস টাইম সুপারভাইজারের সাথে আপনাকে কোপ আপ করতে হবে। তার মানে আমার ফাইনাল উত্তর হচ্ছে, দীপু ভাই আগে শুরু করেন। ইফ ইউ ডোন্ট মাইন্ড, দীপু ভাইয়ের কি কোনো পাবলিকেশন এখনো আছে, না এখনো শুরু করেন নাই? নেগেটিভ স্যার, পাবলিকেশন নাই স্যার, একটা প্রজেক্ট নিয়ে কাজ চলমান আছে স্যার। আচ্ছা, এই জন্যই এখন এক কথায় হচ্ছে আগে শুরু করেন। শুরুই যেহেতু করবেন, যেহেতু অনেক সময় চলে গেছে আপনি বুঝতেছেন, তাহলে আর যত দ্রুত বড় অ্যাডভান্স লেভেল শুরু করা যায়, তাহলে দ্রুত আপনার প্রোফাইল অ্যাডভান্স লেভেলে চলে যাবে। থ্যাংক ইউ দীপু ভাই। থ্যাংক ইউ স্যার। স্যার একটু অ্যাড করব। থ্যাংক ইউ সো মাচ স্যার। হ্যাঁ, আমার শিওর। যেহেতু ব্যাকগ্রাউন্ড, আমি নিউজ প্রেজেন্টার বাংলাদেশ টেলিভিশন, রেডিও টুডে, আর পাশাপাশি ব্র্যাক ব্যাংকের সিনিয়র ম্যানেজার। তো এসডিজি আপনি যে টপিকটা বলেছেন স্যার, ভীষণ ভালো লেগেছে। আর আপনি যদি স্যার অনুমতি দেন, তাহলে আমি এই টপিকটার সাথে থাকতে চাই স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। আচ্ছা, হাসানুর রহমান, ওকে আমি একটু পরিচয় করায় দেই, ও তো বারবার। হাসানুর রহমান খুব প্রথমত হচ্ছে খুব মানে ভালো স্টুডেন্ট, মানে ভালো মানুষ, ভদ্র ছেলে। ও সাউথ ইস্ট ইউনিভার্সিটি ডিবেট ক্লাবের প্রাক্তন প্রেসিডেন্ট, আমার সরাসরি স্টুডেন্ট। আমি ওকে প্রেসিডেন্ট হিসেবে পাই, তখন আমি সাউথ ইস্ট ইউনিভার্সিটি ডিবেট ক্লাবের মডারেটর ছিলাম। ওকে আমি দীর্ঘ প্রায় 15 বছর ধরে চিনি। আহ এই হচ্ছে, এবং ও হচ্ছে সেলিব্রিটি মানুষ, অনেক খবর পড়ছে, মাছরাঙ্গা টেলিভিশন, চ্যানেল 24, এখনো বিটিভিতে আছে। আহ, ঠিক আছে, থ্যাংক ইউ হাসান। আপনি জয়েন করছেন এবং আপনার ফিউচার কেরিয়ার সফল হোক। থ্যাংক ইউ হাসান, বেস্ট অফ লাক। স্যার থ্যাংক আমরা ইউ ভেরি মাচ লাস্টে স্যার। রাত 11টায় খবর দেখার অনুরোধ রইল আর কি। থ্যাংক ইউ আচ্ছা, স্যার। আজকে বিটিভিতে? ইনশাআল্লাহ। জি স্যার, ওকে, স্টুডিওতে ঠিক আছি। আছে, দেখবো। প্লিজ, যদি আর ইনশাআল্লাহ। কারো কোনো কোয়ারি থাকে, আমাদের অলমোস্ট 1 ঘন্টা হয়ে আচ্ছা, যাচ্ছে আমরা সেশন। আমাদের হাসান ভাই। সাথে আমাদের টুম্পা আপু আসছে দেখতে পাচ্ছি। তো আপু কিছু বলবেন কিনা, বা কোনো কিছু জানার আছে কিনা? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি একটু জানতে চাচ্ছিলাম কিছু, আমার দুই তিনটা কোয়েশ্চেন, আমার অনেক কোয়েশ্চেন, তো যতটুকু পারেন উত্তর দেওয়ার ট্রাই করেন। আমি হচ্ছে যেহেতু ব্যাকগ্রাউন্ড ইকোনমিক্স, তো কি টাইপের ফিল্ড চুজ করব, বা মানে কোন টাইপের ওয়ার্ক গুলা করব। আর আমি চাচ্ছি Q1 টাইপের কাজ দিয়ে শুরু করতে, বা Q2 দিয়ে, বাট Q3 Q4 যাইতে চাচ্ছি না। আর হচ্ছে ওই যে আমরা যে অর্থর হব, যে ফার্স্ট হতো বা সেকেন্ড ফোর্থ, এগুলোর ভ্যালুটা আসলে কেমন, যে আমি যখন এটা বলবো যে আমি এরকম কাজ করছিলাম ফোর্থ থ্যাংক ইউ। অথর হিসাবে, ওইটা আপনি ওইটা আমাকে কতটা দিবে। সময় বাঁচানোর জন্য একটু প্রশ্ন নিয়ে নিলাম, কিছু মনে করেন না কিন্তু। খুবই সুন্দর প্রশ্ন করছেন। আপনার লাস্ট পার্টটা বলি। এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই যে একটা অথরে এখন অনেক জার্নালে এপিসি লাগে,
হ্যাঁ, ওপেন অ্যাক্সেস জার্নালে, সেই ক্ষেত্রে আমাদের অথর কিন্তু বাধ্য হয়ে বেশি হতে হয়। এই রিসেন্টলি আমার ধরেন এই মাসে যে পেপারটা পাবলিশ হচ্ছে, অ্যাকসেপ্ট হচ্ছে 3 তারিখে, ডিসকভার সাস্টেনেবিলিটি, স্কোপাস Q1, ওয়েব সায়েন্স ESCI, এবং এখানেও Q2। এইখানে এই পেপারে বোধহয় আমরা অথর হচ্ছে 8 জন। কেন জানেন? 1000, সরি, $1390 হচ্ছে এপিসি। বুঝতেই পারছেন যে এই এপিসিটা যেহেতু ওপেন অ্যাক্সেস জার্নাল, বাংলাদেশি অথরকার এখানে কোনো ওয়েবারও নাই। বাধ্য হয়ে কিন্তু আমাদের একাধিক অথর নিতে হয়েছে, কিচ্ছু করার নাই। তার মানে কেউ যদি আপনাকে বলে যে একটা আর্টিকেলে একাধিক অথর কেন, উইথ ডিউ রেসপেক্ট, এবার নাম বলবো না, বাংলাদেশে এখনো অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে অথরশিপ কাউন্ট করে কিভাবে জানেন? একজন অথর 1 পয়েন্ট, দুইজন অথর 0.5, তিনজন 0.33, চারজন 0.25। আমি ইচ্ছা করে নাম বললাম না, হাসি লাগে এখন সেই সকল বিশ্ববিদ্যালয়ের টপ ম্যানেজমেন্টের প্রতি। এইটা কোনো কাউন্টিং না। ওকে। আর ইন্টারন্যাশনাল জার্ন আর্টিকেল হলে 2 পয়েন্ট। ইন্টারন্যাশনাল আর্টিকেলের সংজ্ঞা কি একসাথে দেখেন, আমি বাংলাদেশের অনেক চিত্র আপনাদের সামনে তুলে ধরতেছি। এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, আলভিনা, আপনি প্রশ্ন করতেছেন, আমার এটার উত্তর শেষ হলে আপনি প্রশ্ন করেন। তো এটা খুব জি আমি করছি উইথ যে, ডিউ রেসপেক্ট, যে কখনো ইন্টারন্যাশনাল ন্যাশনাল পাবলিকেশন এটা কোনো পাবলিকেশনের সংজ্ঞা না, আমি কিন্তু শ্রদ্ধা রেখেই বলতেছি। জার্নালের ইন্ডিকেটর হচ্ছে এটা স্কোপাস ইন্ডেক্স কিনা, এটা ওয়েব অফ সায়েন্স ইন্ডেক্স কিনা, আমাদের বিজনেসে হইলে এবিডিসি এটা কিনা, এবিএস র্যাঙ্ক কিনা, এরা ইন্ডেক্স কিনা। এই যে আমি কয়েকটা ইন্ডেক্সের কথা বললাম, এগুলা হচ্ছে জার্নালের স্ট্যান্ডার্ড মেনটেন করে। এর মধ্যে ওয়ার্ল্ড ওয়াইড বাই যে কিউএস র্যাঙ্কিং এর জন্য দরকার হচ্ছে স্কোপাস। সেই জন্য আমাদের বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো র্যাঙ্কিং এর কারণে আমাদের ফ্যাকাল্টিদেরকে স্কোপাসের প্রতি বেশি গুরুত্ব দেয় অন্যান্য ইন্ডেক্সিং এর চেয়ে। এখন আপনার প্রশ্নের উত্তর হচ্ছে, স্বভাবতই আপনি যখন অ্যাপ্লাই করবেন, আপনার সিভিতে 10টা পাবলিকেশন আছে, আপনি একটা পাবলিকেশনেরও ফার্স্ট অথর নাই, প্রশ্ন করতেই পারে যে তাহলে তো আপনার এখানে টিমে কন্ট্রিবিউশন কম ছিল। আপনার কন্ট্রিবিউশন যদি সবচেয়ে বেশি থাকে, তাহলে তো আপনি ফার্স্ট অথর হওয়ার কথা। দ্বিতীয় যে সিগনিফিকেন্সটা থাকে সেটা হচ্ছে করাসপন্ডিং অথর। সেটা এখন আপনি করাসপন্ডিং অথর হিসেবে ফার্স্টে থাকেন আর লাস্টে থাকেন, এই দুইটা অথর পজিশনকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। নো ইস্যু, ফার্স্ট অথর এবং করাসপন্ডিং অথর। এরপরে আপনি স্বভাবতই যদি আপনি থার্ড, ফোর্থ, ফিফথ, এগুলা খুব বেশি সিগনিফিকেন্স, মানে পার্থক্যটা খুব বেশি সিগনিফিকেন্স বহন করে না। রেদার আপনি কিন্তু সামারি যখন টানবেন, আপনার কয়টা পাবলিকেশন আছে? 10টা। স্কোপাস কয়টা? 7টা। Q1 কয়টা? 5টা। Q2 কয়টা? 3টা। এই যে স্কোপাসে আছে, এইটা যেমন আপনাকে গুরুত্ব দিচ্ছে, Q1 এ কয়টা আছে, অর্থাৎ আমি বুঝাইতে চাচ্ছি, Q1 প্রজেক্ট যদি আপনি 5 জনের সাথেও করেন, 7 জনের সাথেও করেন, হ্যাঁ, ওইখানে কিন্তু লেখা থাকতেছে না যে আপনি লাস্ট অথর হিসাবে কয়জন আছেন, লেখা থাকবে মাত্র দুইটা জিনিস, ফার্স্ট অথর হিসাবে কয়টা আছেন, আর বা করাসপন্ডিং অথর হিসেবে কয়টা আছেন। এই এই দুইটা পজিশন বাদে বাকিগুলা কিন্তু আর কেউ কাউন্ট করবে না। মানে আমি দায়িত্ব নিয়েই বলতেছি, যেহেতু আমরা ইউনিভার্সিটিতে বিভিন্ন সময় অ্যাপ্লাই করি, ইউনিভার্সিটিতে যে ফর্ম থাকে সেখানে কিন্তু এই দুইটা জিনিস থাকে, স্কোপাস কয়টা আছে, ফার্স্ট অথর হিসেবে কয়টা আছে। কিন্তু আপনি সেকেন্ড পজিশন কয়টা, থার্ড পজিশন কয়টা, ফিফথ পজিশন কয়টা, এগুলা কিন্তু আর আলাদাভাবে কাউন্ট হয় না। আহ আপনার উত্তর কি দিতে পারছি? জি বুঝতে পারছি, বাট ওই যে হ্যাঁ পিচ পোপাস বা এগুলো এখন পর্যন্ত আইডিয়া নাই বলে বুঝতে পারছি না। বাট বুঝতে পারলাম যে ভ্যালু প্রায় সেমই, হ্যাঁ। এটা নিয়ে আপনার আসলে আরেকটা কোনো। প্রশ্ন ছিল যে আপনার এরিয়ার প্রশ্নের উত্তর হচ্ছে ওই যে বললাম, আপনি ইকোনমিক্স নিয়ে কাজ করতেছেন, আপনার সফটওয়্যার হচ্ছে ইকোনোমেট্রিক্স, নট স্মার্ট পিএলএস। আমি কিন্তু বললাম, এখন আপনি ইকোনোমেট্রিক্স তো এখন ওইটা হলো আপনার এরিয়া নিয়ে হচ্ছে মেইন সফটওয়্যার। আমি কিন্তু উত্তর দিলাম, কিন্তু এর মানে এই না যে আমি এখন ইকোনোমেট্রিক্স এর বাইরে কোনো কাজ করবো না। আমি কিন্তু আমার প্রেজেন্টেশনে বলছিলাম যে মাল্টি ডিসিপ্লিনারি রিসার্চ, খেয়াল করছেন? তার মানে হচ্ছে যে আপনার যদি ইকোনমিক্স এর লোক হয়েও যদি আপনার বিজনেসের অন্য ফিল্ডেও কাজ থাকে, দ্যাট মিনস ইট শোজ দ্যাট ইউ হ্যাভ এ ডাইভার্সিফাইড নলেজ, রাইট? আপনি যখন একজন ম্যানেজার হবেন, আপনি যখন একজন রিসার্চার হবেন, আপনার তো সব ধরনের নলেজই কম বেশি থাকা দরকার। অফকোর্স আপনার প্রাইম এরিয়াতে এক্সপার্টিস বেশি থাকবে। তো এখন যেহেতু শুরুই করেন নাই, এত চিন্তা করেন না। স্কোপাস অ্যাটলিস্ট তো বলতে পারবেন সুপারভাইজার কাছে আমার Q1 একটা পাবলিকেশন আছে। উনি তো আর যখন এটা বলবেন, তখন তো আর উনি আগে জিজ্ঞেস করবেন আপনার টাইটেল কি। উনি গেলে কারোর সাথে কথা বললে তো অ্যাটলিস্ট বলবেন যে আমার স্কোপাস Q1 আছে। আগে শুরু করেন, দেন ধীরে ধীরে আপনার এরিয়াতে আপনি নিজে, এমন হইতে পারে যে আপনার এরিয়া থেকে অন্য এরিয়াতে, ওই যে কিছুক্ষণ আগে যে দীপু ভাই বললেন যে আপনার ফান্ডিং এর কারণে দেখা যাবে যে উনি হয়তো বা ফিনটেক নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তো তখন দেখবেন আপনি ইকোনোমেট্রিক্স থেকে ফিনটেক্সে চলে আসছেন। থ্যাংক ইউ।
আলবিনা, আপনি মনে হয় জি একটা প্রশ্ন করতে চেয়েছিলেন। জি, আমি কোশ্চেন করেছিলাম যে ও আচ্ছা আপনাদের আচ্ছা, কি আপনি। এখন মানে এই রিলেটেড কোনো ইয়ে কি শুরু হতে যাচ্ছে যে আপনাদের প্রজেক্টের সাথে সাইন করা যেত এরকম কিছু? এটা আমাদের হচ্ছে যে আমরা আহসান ভাই সবসময় বোধহয় আপনাদের এটাই বলে থাকেন, আমরা ডিমান্ড বেসড মানে কাস্টমাইজ সার্ভিসটাই বেশি করে থাকি। ঠিক আছে, তবে এটা যেহেতু একটা অ্যাডভান্স লেভেলের প্রজেক্ট, এক্সপেন্সিভ বটে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমাদের পুরো টিমটা যদি মানে পরিপূর্ণ না হয়, হয়তো বা 1-2 সপ্তাহ সময় লাগে। হ্যাঁ, আর সেই ক্ষেত্রে আমরা পরামর্শ দিই যে যেই প্রজেক্টটা রানিং আছে, আপনি ঢুকে যান না এটাতে, আপনি তার একটা পাবলিকেশন দিয়ে তো আপনার পিএইচডি প্রোফাইল শেষ হবে না। তো একটা শুরু করেন, দেন হয়তো বা আপনি আপনার স্পেসিফিক বা আপনার যে রিকোয়ারমেন্ট থাকবে ওই এরিয়া নিয়ে আমরা আরেকটা প্রজেক্ট শুরু করে দিই। আহসান ভাই, ঠিক আছে তো? জি স্যার। স্যার এইগুলো স্পেসিফিক কোশ্চেন গুলো ওনারা অফিসিয়াল নাম্বারে কথা বলে শুরু জানতে পারবে। এগুলো ওকে। আসলে বেসিক রিসার্চের আন্ডারের মধ্যে আমরা নিয়ে আসছি না। পিএইচডি এবং রিসার্চ নিয়ে আর কারোর কোনো কোশ্চেন আছে কিনা? আমাদের সাথে বাতেন ভাই আছে আমরা দেখতে পাচ্ছি। তো ভাইয়ের কোনো স্পেসিফিক কিছু জানার আছে কিনা? মোহাম্মদ আব্দুল বাতেন, মানে আপনি তো সুইডেন থেকে জয়েন করছেন জি। তাই না বাতেন ভাই? সালাম আলাইকুম, জি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছে। আপনাকে তো আর দেখতে পাচ্ছি না, আপনার তো মনে হয় অনেক আগের ছবিটা আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে। এটাই ধরেন আর কি। আমার এখানে তো অন্ধকার হয়ে গেছে, যার কারণে আর কি বাইরে সিচুয়েশন যারা ই করে নেই। আমার এখানে আচ্ছা সময় তো চেঞ্জ। মানে ভাই আমি আচ্ছা। ওই কাজ বলতে ক্রিমিনোলজি রিলেটেড যদি কোনো প্রজেক্ট থাকে তাহলে তো আমি মানে কাজ করতে আগ্রহী আর কি। একটা পোস্ট দেখছিলাম এবার করছিল ক্রিমিনোলজি অ্যান্ড ওই যে ডিজিটাল ফরেন্সিক্স একটা ইয়ে ছিল আর কি। এছাড়াও মানে বিজনেসের যে পার্ট যেটা বলে ধরেন হোয়াইট কলার ক্রাইম, ফ্রড, অর্গানাইজ ক্রাইম, এই ধরনের যদি কোনো ইয়ে থাকে তাহলে আচ্ছা, তা হয়তো আমি। আপনার প্রশ্নের উত্তরও হচ্ছে যে আপনার স্পেসিফিক এরিয়াতেও কাজ করা সম্ভব, বাট সেটা হয়তো বা একেবারে যদি আমাদের টিমটা রেডি না হয়ে থাকে তাহলে একটু সময় লাগবে। বাট বিফোর দ্যাট আপনার জন্য একই পরামর্শ, যদি রিসার্চ শুরু করে না থাকেন, পাবলিকেশন যদি এখনো স্কোপাস কিউ1 না থেকে থাকে, আগে যদি পিএইচডি শুরু করতে চান, উইথ ডিউ রেসপেক্ট, আপনাদের ইন্টারেস্ট আপনাদের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, যদি আমার অভিজ্ঞতাটা আপনারা মানে ইফ ইউ বিলিভ, তাহলে আমি বলবো একটা স্কোপাস কিউ1 বা দুইটা স্কোপাস কিউ1, এরকম 2-4টা স্কোপাস কিউ1 আপনার সিভিতে থাকার কোনো বিকল্প নাই। কারণ আপনার একটা পাবলিকেশন দিয়ে তো আর আপনি ফান্ড পাবেন না। আর ওই যে আমি বলছিলাম, যদি আপনার এই ফরেনসিক অ্যাকাউন্টিং বা ক্রিমিনোলজি এর বাইরেও যদি আপনার গ্রিন এইচআরএম, সাস্টেনেবিলিটি বা ডিজিটাল ট্রান্সফরমেশন এই রিলেটেড কোনো কাজও থাকে, রিসার্চ তো রিসার্চই, বেসিক জিনিস তো একই। ঠিক আছে, আপনার ওইখানেও আপনি যেটা বললেন, এখানেও যদি যে সফটওয়্যার ইউজ করবেন একই, এসপিএসএস তো একটা কমন সফটওয়্যার, প্রাইমারি ডেটার জন্য স্ট্রাকচারাল ইকুয়েশন মডেলিং কমন সফটওয়্যার। যদি পিওর মডেল উইথ ইকুয়েশন নিয়ে কাজ করি আমরা ইকোনমিক্স বা ফাইন্যান্সের জন্য, সেই ক্ষেত্রে হয়তো বা আমরা স্টাটা বা আমরা ইকোনোমেট্রিক্স এটা স্পেসিফিক সফটওয়্যার ইউজ করি। বাট স্টিল যদি আপনি আরেকটা প্রাইমারি সফটওয়্যার জানেন, এইটা কিন্তু আপনার রিসার্চে ভ্যালু অ্যাড করবে। ওকে। আর আপনি কিন্তু এখনো জানেন না যে আপনার পিএইচডি সুপারভাইজার কোন সফটওয়্যারের এক্সপার্ট। সেই জন্য আপনি কিন্তু ততক্ষণ, এটা অনেক দূর, মানে আমার কথায় যদি আপনারা কিছু মনে না করেন, যে এতটা সুজি এতটা রিজিট না হয়ে আপনাদের জন্য আমার সবিনয় অনুরোধ থাকবে, আগে রিসার্চ শুরু করেন। থ্যাংক ইউ বাদন ভাই, সুইডেন থেকে জয়েন করার জন্য। জি থ্যাংক ইউ। আচ্ছা। আমাদের সাথে আর যারা আছেন তারা কি স্পেসিফিকলি কোনো কোশ্চেন করতে চাচ্ছেন কিনা? যদি কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন। আমার আমার কোশ্চেন ছিল একটা। জি, প্লিজ। অ্যাকচুয়ালি আমি বেশ কিছুদিন হলো রিসার্চ এর সাথে যুক্ত হয়েছি, গত 6 মাস যাবত। তো আমি বেসিক্যালি বিজনেস ব্যাকগ্রাউন্ডের। আমি এর মধ্যে কি করেছি, অনেক ভিডিও মানে ইউটিউবে ভিডিওস, অনেক ওয়েবসাইট থেকে কিছু পড়াশোনা করে রিসার্চ প্রপোজাল তৈরি করছি। করার পরে বিভিন্ন ইউনিভার্সিটিতে পিএইচডিতে অ্যাপ্লাই করছি প্রপোজাল দিয়ে, আমার সিভি দিয়ে। তো দেখলাম কিছু কিছু ফান্ডেড অপরচুনিটি গুলো আসছে, কিন্তু আমার কিন্তু কোনো এখনো পাবলিকেশন নাই। হ্যাঁ, তো এখন এই পর্যায়ে আসলে মানে কিভাবে এগোনো উচিত সেটার জন্য আর কি জানতে চাচ্ছিলাম। ফান্ড কিন্তু একটা স্কলারশিপ, আমি বলবো একটা ভাগ্য। আর্টিকেল পাবলিকেশন একটা ভাগ্য, কারণ আমরা যদি যেই ধর্মেরই হই, কুণ্ড, আমরা যদি মুসলমান ধর্মের বিশ্বাস করি, আমাদের কিন্তু লাখ বিশ্বাস করতেই হবে। মানে এটা হলো যখন চেষ্টা করি পাই না, তখন আমরা বলি যে
এটা ভাগ্যে ছিল না, ঠিক আছে। কিন্তু আমাদের ধর্মমতে কিন্তু বলা আছে যে আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনি বান্দা নিজেকে সাহায্য না করবে, আল্লাহ তাকে সাহায্য করবে না। মানে বসে থাকলে হবে না, আপনাকে চেষ্টা করতে হবে। যেমন আমার নিজের অভিজ্ঞতা বলি, আমি এমবিএ করছি আইসিসিআর স্কলারশিপ নিয়ে, মানে ইন্ডিয়ান গভর্নমেন্ট কাউন্সিল যে ইন্ডিয়ান গভর্নমেন্টের স্কলারশিপ নিয়ে। সেম স্কলারশিপ আমি আগের বছরে অ্যাপ্লাই করছি, পাই নাই। সেম স্কলারশিপ আমি পরের বছরে অ্যাপ্লাই করছি, পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। এবার আসেন পাবলিকেশনের কথায়। আমার স্কোপাস কিউয়ান প্রথম যে প্রজেক্টটা উইদিন 5 মান্থস একেবারে এক চান্সে পাবলিশড হয়ে গেছে। এটার ফ্রেমওয়ার্ক ছিল সবচেয়ে দুর্বল। একই সাথে আমার 3টা প্রজেক্টের ডেটা কালেকশন করা ছিল। সবচেয়ে স্ট্রং যে ফ্রেমওয়ার্কটা, সেটা এখন পর্যন্ত অনেক জার্নালে রিজেক্ট হওয়ার পরে এখন পর্যন্ত সেটা রিভিউ সাবমিটের সেকেন্ড রাউন্ডে ফল পাই নাই। কিন্তু বাকি একটা পাবলিশ, আরেকটা অলরেডি সেকেন্ড রাউন্ড রিভিউ হয়ে গেছে, মানে এটাও অ্যাকসেপ্ট হয়ে যাবে। সেটাও ডিসকভার সাইকোলজি কিউ2 এবং ওয়েব অফ সায়েন্স জার্নাল। তার মানে আমি বললাম দেখেন, সবচেয়ে ভালো প্রজেক্ট এখনো পাবলিশড হয় নাই, সবচেয়ে দুর্বল প্রজেক্ট অলরেডি পাবলিশড হয়ে গেছে। ভাগ্য। এখন আপনার জন্য পরামর্শ হচ্ছে, আপনি যেহেতু অলরেডি এই যে অপরচুনিটি গুলো খুঁজতেছেন, আপনার ভাগ্য যদি ভালো হয়, আপনার যে অবস্থায় আছেন উইদাউট পাবলিকেশন আপনি যদি স্কলারশিপ পেয়ে যান, উপরওয়ালার কাছে শুক্রিয়া আদায় করবেন। ইট ডাজন্ট মিন দ্যাট যে ভাগ্যে থাকলে কি আপনার কোনো কিছু আটকায় রাখতে পারবে। কারণ ভাগ্যের উপরে তো আমরা তো জানি না। ইন জেনারেল আপনার জন্য এখন উত্তর হচ্ছে যে, আপনি যেহেতু যদি এখন দ্রুত দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে যে জি রিসার্চ মেথোডোলজির উপর আপনার একটা থোরো রিগোরাস এক্সপেরিয়েন্স মানে স্কিল আপনাকে অর্জন করতে হবে। রিসার্চ জি মেথোডোলজি মানে দুইটা, একটা হলো আপনার রাইটিং এক্সপার্ট হইতে হবে, একই সাথে আপনার সফটওয়্যারের এক্সপার্ট হইতে হবে। আর এই দুইটা যখন হয়ে যাচ্ছে, তার তৃতীয় আরেকটা আউটকাম হচ্ছে আপনার পাবলিকেশন। এবং সেই পাবলিকেশন এখন আর নর্মাল জার্নালে না, অবশ্যই স্কোপাস ইন্ডেক্স জার্নাল। যদি জি পাবলিকেশন থাকে তখন আপনি সুপারভাইজারকে অন্তত ক্লেম করতে পারবেন। আপনি যখন একটা ইমেল করবেন বলতে পারবেন যে আমার এই জায়গায় এক্সপার্টিস আছে, এই জায়গায় অলরেডি আমি পাবলিশ করছি, এই কাজ করছি, এই সফটওয়্যার জানি, এতগুলা সফটওয়্যারের ট্রেনিং আমি করছি। তাহলে বোধহয় আপনার জন্য, কারণ কি আপনি তো বুঝতেছেন উপরওয়ালা তো আর এমনি এমনি দিবে না, 10টা অ্যাপ্লিকেশন আছে। এখন যারা এই যে দুই একটা সুপারভাইজারের ইমেল পেয়ে যদি আত্মতৃপ্তি হন, আমি সরি বলবো, কারণ আপনি কিন্তু এখনো পান নাই। সুপারভাইজার তো নর্মালি পজিটিভ কমিউনিকেশনই বলবে, কিন্তু যখন 10টা অ্যাপ্লিকেশন একসাথে আসবে, ওরা তো দিবে একজনকে। এবার আপনি বলেন সেই একজনটা কে হবে? আপনি বাংলাদেশি, সুপারভাইজার তবে এরকম 10 জনকেই মেইলের রিপ্লাই দিছে। তখন তো জি সুপারভাইজার চাইলেও উনি বা কেন নিবে আপনাকে, যদি আপনার পাবলিকেশন না থাকে, রিসার্চের প্রায়র এক্সপিরিয়েন্স না থাকে, তাহলে কেন সে নিবে? ভার্সিটি বা কেন আপনাকে ফান্ড দিবে যদি অন্য 9 জনের বা অন্য আরেকজন আপনার চেয়ে বেশি স্কিল থাকে? এখানে স্কিল বলতে একটাই, রিসার্চ স্কিল। রিসার্চ স্কিল মানেই হচ্ছে সফটওয়্যার, রিসার্চ স্কিল মানে হচ্ছে ম্যাথোডোলজি, রিসার্চ স্কিলের আউটকাম হচ্ছে পাবলিকেশন। কুন্ডু, আপনি কি জি সন্তুষ্ট? বুঝতে পেরেছি স্যার। জি থ্যাংক ইউ স্যার, আপনার তো ইনফরমেটিভ তথ্যের জন্য থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, ওয়েলকাম। আচ্ছা স্যার, আমরা শেষ করতে পারি। আর যদি কারোর কোশ্চেন না থাকে, আমরা মোটামুটি আমাদের কনফারেন্স আজকের মতো শেষ করতে পারি। এবং আমরা চাচ্ছি যারা আজকের কনফারেন্সে জয়েন করেছিলেন তাদের জন্য সুখবর হচ্ছে আমরা আপনাদের জন্য একটা পার্টিসিপেশন সার্টিফিকেট ইস্যু করব, যেটা পিডিএফ ফরম্যাটে। আপনারা কষ্ট করে যে মেইল থেকে আপনারা লিঙ্কটা পেয়েছিলেন, মিটিং এর লিঙ্ক, ওই মেইলে আমাদেরকে আরেকটা ফিডব্যাক মেইল করবেন, রিপ্লাই করবেন যে আমি আপনাদের কনফারেন্সে অ্যাটেন্ড করেছিলাম। তাহলে আমরা পিডিএফটা আপনার ওই মেইলে আবার পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। এবং আহসান ভাই, আপনার এই মেইলে আরেকটু আমরা অ্যাড করে দিই। এই যে আজকে সময়ের অভাবে জি আপনাদের যেই ধরনের কোয়েরির উত্তর দিতে পারলাম না, আপনি আপনার সেই জি ফিডব্যাক ইমেইলে আপনি কি নিয়ে কাজ করতে চান এবং আপনার একটা শর্ট প্রোফাইল, যদি সম্ভব হয় আপনার আপডেট সিভিটা অ্যাটাচ করে দিয়েন। তাহলে আপনার সিভি দেখেই তো আমরা আপনার এক্সপার্টিস সম্পর্কে জানতে পারবো। হ্যাঁ, তাহলে তখন আমরা আপনার সম্পর্কে আমরা অ্যানালাইসিস করে আপনাকে কেস বাই কেস গাইডও করতে পারবো যে আপনার সিভি বলছে যে আপনি এদিকে যেতে পারবেন। তার মানে আপনি ইমেলে আপনি একটা ফিডব্যাক দিবেন, একই সাথে আপনার ইন্টারেস্ট বা কোয়েরি যে বিষয়ে কাজ করতে চান, সাথে আপনার সিভিটা অ্যাটাচ করবেন। স্লাইড বলছিলেন, আপনারা যারা ফিরতি আমাদের কাছে ফিডব্যাক ইমেল করবেন, তাদেরকেই আমরা পিডিএফ স্লাইড প্লাস আমি যে দুইটা আর্টিকেল দেখাইছি, একটা আর্টিকেল প্লাস হচ্ছে আমার স্মার্ট পিএলএস 4 এর যে এক পেজের মধ্যে পুরো সফটওয়্যারের যে স্লাইডটা দেখিয়েছি, এবং পিডিএফ সার্টিফিকেট আপনারা পাবেন। মানে ফিরতি ফিডব্যাক ইমেল না করলে আপনারা স্লাইডও পাচ্ছেন না,
সার্টিফিকেটও পাচ্ছেন না। যদি মেইল করেন তাহলে সার্টিফিকেটও পাবেন, স্লাইডও পাবেন। হাসান ভাই ঠিক আছে? জি, আমাদের আরো হয়তো বা কিছু কোশ্চেন নিতে হবে। গোপালগঞ্জ থেকে একজন আমরা দেখতে পাচ্ছি আচ্ছা, আমাদের এই যে সাথে যুক্ত আব্দুল আছেন। বাতেন ভাইও আহ, হ্যান্ড রেজ করছেন। জি, কার্ডটা আগে নেবেন। জি প্লিজ, এটা যে বলতে চায় আগে। বা যদি যদি পসিবল হয় তাহলে আপনি কারেন্ট প্রজেক্ট টাইটেল গুলো একটু দিয়ে দিন, শুধু হেডিংসটা দিয়ে দিন ফিরতে মিলে। এটা মানে সহজ হবে আর কি চুজ হ্যাঁ করা। হ্যাঁ, সুন্দর কথা বলছেন হাসান ইনশাআল্লাহ, ভাই। ইনশাআল্লাহ। আমাদের জি, কারেন্ট প্রজেক্ট গুলো আপনাদের ফিরতি মেলে আমরা যখন সার্টিফিকেট দিব, আশা করি সবাইকে আমরা এটা লিখে দেবো। থ্যাংক ইউ বাতেন ভাই আপনার এই পয়েন্টের জন্য। জি। আর কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, আমি আহসান, আমার নাম কাইন্ডলি ইমেল আফিফা। জি, অ্যাড্রেসটা জি, লিখে দিলে ভালো হয় চ্যাটে। আমি জি জি আমি জি একটু আপু লাস্টে প্লিজ। জি আমি স্যারকে একটু ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এরকম সুন্দর একটা প্রেজেন্টেশন দেওয়ার জন্য। এবং থ্যাংক আমার ইউ। জয়েন করতে একটু ডিলে হয়েছে, আমি একটু মানে ফ্যামিলি একটা প্রোগ্রামে ছিলাম। তো আমি স্যারের কাছে একটু জি, প্রশ্ন করতে চাই, এই আমাদের রিসার্চ ওয়ার্ক যেটা Q1 Q2 Q3, এটা মানে কতখানি ম্যাটার করে আমাদের অ্যাপ্লিকেশন প্রসেসের জন্য, এটা একটা বিষয়। আর মানে পুলিশিং এর জন্য কোন ফিল্ড গুলা বর্তমানে একটু ডিমান্ডিং, যদি স্যার মানে পুলিশ ল এনফোর্সমেন্ট সাইডে স্যারের যদি কোনো অ্যাডভাইস থাকে। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আহসান ভাই, আপনি আপনাদের জি, আমাদের রাইটিং এক্সপার্ট যেই ইমেইলে কমিউনিকেশন করবে, অনেকে হয়তো ওই মেইলটা আজকে সরাসরি লিঙ্ক পেয়ে থাকে, বা ইমেল যদি না থাকে আপনি ইমেল অ্যাড্রেসটা চ্যাট বক্সে একটু দিয়ে দেন, যেই ইমেলে তারা ফিডব্যাক আচ্ছা। ইমেল করবে, এটা আবার একটু এখনই দিয়ে দেন। আচ্ছা, থ্যাংক ইউ জি আপু ঠিক আছে, আপনার এটা আমি প্রথম। দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, যিনি কোশ্চেন করেছে উনি আমাদের পরিচিত, সো স্যার আপনি ওনার বিষয়গুলো একটু আচ্ছা। দেখেন কিভাবে বলা যায়। আপনার প্রথম থ্যাংক ইউ। প্রশ্নের উত্তর হচ্ছে যে পাবলিকেশন স্কোপাস ইন্ডেক্স জার্নাল এবং নর্মাল ইন্ডেক্স জার্নাল, সবই কিন্তু ইন্ডেক্স জার্নাল। আইএসএস এর নাম্বার থাকলে আপনি এটাকে ইন্ডেক্স জার্নাল বলবেন। ওকে। আমাকে যদি বলেন আমি বলবো যে অনেক বেশি ম্যাটার করে, মানে রাত আর দিন। কারণ হচ্ছে যে আপনি যাদের সাথে যোগাযোগ করছেন, উইথ ডিউ রেসপেক্ট, আমি আমাদের বাংলাদেশে একাডেমিশিয়ান এবং রিসার্চারদের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি, আপনি জানেন যে আমাদের বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রফেসর হয়ে গেলে চাকরি টিকায় রাখার জন্য আর কখনো গবেষণা না করলেও চলে, কিন্তু বিদেশে কিন্তু সেই প্রফেসরশিপ টিকায় রাখার জন্য তাদেরকে প্রতি বছর একাধিক পাবলিকেশন তাদেরকে নিয়মিত করতে হয়। তো সেই জন্য তারা আপনার সুপারভাইজার কি চাবে স্কোপাস ইন্ডেক্স এর বাইরে কোনো পাবলিকেশন করতে? অবশ্যই না। শুধু স্কোপাস না, Q1 Q2 নিচে দেখবেন ওনারা পাবলিকেশন করবে না। তা উনি কখনো নর্মাল ইন্ডেক্স জার্নালের পাবলিকেশন উনি গুরুত্বই দিবে না। আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, আমি রিসেন্টলি মালয়েশিয়ার কার্ডিন ইউনিভার্সিটিতে লেকচারার মানে ফ্যাকাল্টির জন্য অ্যাপ্লাই করতে চাইছি। ওইখান থেকে আমার এক বাংলাদেশি পরিচিত ভাই ছিল, উনি বলছে যে আপনি শুধু আপনার ইন্ডেক্স স্কোপাসের পাবলিকেশন গুলা দেয়া সিভিটা পাঠান। কিন্তু আমি এখনো পাঠাই নাই, কারণ আমার অনেকগুলো পাবলিকেশন 10+ পাবলিকেশন পাইপলাইনে আছে। যেহেতু আমার স্কোপাস ইন্ডেক্সের পাবলিকেশনটা এখনো বড় স্ট্রং হয় নাই। আপনার প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে এটা অনেক ম্যাটার করে, এই জন্য আপনাকে স্কোপাস পাবলিকেশন এবং শুধু স্কোপাস না Q1 Q2 লেভেল পাবলিকেশন লাগবে। এটা হচ্ছে প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট হচ্ছে যে আসলে আপনি যেহেতু অ্যাডমিন লেভেলে জব করেন, তার মানে আপনার এরিয়া হচ্ছে মূলত মোরলেস আপনি আমাদের এইচআর এর ফিল্ডের লোক। বাট স্টিল আপনি স্পেসিফিক একেবারে আপনার এরিয়া রিলেটেড কাজ করতে গেলে সেটা ভালো, কিন্তু আমি বলবো যে আপনার এরিয়াতে কাজ করতে গেলে তো আপনাকেই করতে হবে। তো সেই জন্য আমার পরামর্শ হচ্ছে আপনি আগে জেনারেল রিসার্চটা শিখেন। আপনার এরিয়া তো আপনি তো বুঝতেছেন, আপনাকে অনেক শ্রম দিয়ে আপনার গবেষণাটা করতে হবে, সেটা আপনি তখন নিজেই করতে পারবেন। আগে জেনারেলটা শিখেন। থ্যাংক ইউ আপু। ধন্যবাদ স্যার। আমরা আর 1.5 জি মিনিট আমরা, থাকতে পারবো, এবার আর আপনাদেরকে পুনরায় জয়েন করাবো না, আমরা বরং 1 মিনিটের মধ্যে বিদায় নিবো হাসান ভাই। জি স্যার ওইটাই বলছিলাম যে আজকে অনেক রাত হয়ে গেল। একটা আমাদের সাথে ভালো সময় কাটলো সবার একসাথে, এবং অনেক ভ্যালুয়েবল ইনফরমেশন স্যার আপনার কাছ থেকে আমরা পেলাম, এবং আমরা আশা করব পরবর্তীতেও আমরা প্রত্যেক মাসে এরকম একটা সেশন রাখা যায় কিনা। কারণ হচ্ছে ইনশাআল্লাহ। বাংলাদেশে যেহেতু প্রফেশনাল, নন প্রফেশনাল এবং স্টুডেন্ট যারা আছে সবাই মোটামুটি হচ্ছে কোর্স বেস পড়াশোনা করে, রিসার্চ নলেজ একবারেই নাই, কিন্তু সবারই প্ল্যান থাকে দেশের বাইরে মাস্টার্স বা পিএইচডি করতে যাওয়ার। তো তাদের দিক নির্দেশনামূলক যে বক্তব্যগুলা আপনার থেকে আমরা পাই, আমরা চাই যে হচ্ছে প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট টাইম আপনি আমাদেরকে যদি দিতে পারেন তাহলে আমাদের ইনশাআল্লাহ। জন্য সব ওকে। আল্লাহ থ্যাংক ইউ। হাফেজ। আল্লাহ সবাই ভালো হাফেজ। থাকবেন। সবাইকে জয়েন করার জন্য ধন্যবাদ। আহসান ভাইকে বিশেষভাবে ধন্যবাদ। রাইটিং এক্সপার্ট স্যার কনসালটেন্সিকে আপনাকেও থ্যাংক ইউ। ধন্যবাদ। আইআরসিবি কে ধন্যবাদ। গুড নাইট, বাই বাই। জি। আপনাকেও ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম থ্যাংক থ্যাংক ইউ। ইউ। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।